এক সপ্তাহে সম্ভবত ৮০ লক্ষ টাকা আমরা ঢাকা জেল থেকেই উদ্ধার করেছি। কেন এভরিবডি হ্যাড মানি। জেলের ভিতরটা আসলে কেমন? মানে আপনি দায়িত্ব নেওয়ার আগে কি কখনো জেলে গিয়েছিলেন? প্রায় ৭০০-৮০০ বন্দী প্রতিদিন জামিন পায়, প্রতিদিন আসে। এগুলো কি মিথ নাকি এগুলো বাস্তব? দে আর ভেরি ট্যালেন্টেড। আমি আপনাকে টুক বলতে পারি, না হলে হয়তো ক্রিমিনাল হতে পারতো না তারা। মানে কন্ডেম সেলটা আসলে কেমন? বর্তমান জেলে কোনো কন্ডেম সেল নাই। মানে সিগারেট না দিলে তারা মোটামুটি আপনার একদম পুরোপুরি একদম আনকোঅপারেটিভ হয়ে যায়। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই হচ্ছে বাংলাদেশ কারাগারের স্লোগান। বাংলাদেশের কারাগারের এই ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছিল সম্ভবত ৫ই আগস্টের পরপর। এই ২ বছরে কতটা মুক্ত হলো সেসব সংকট থেকে বাংলাদেশের কারাগার এবং বাংলাদেশের কারাগারের বন্দীদের যাবতীয় অবস্থা নিয়ে আজকে একটু আলাপ করতে চাই। আমাদের পডকাস্ট কথা চুলকের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, বাংলাদেশ কারাগারের কারা মহাপরিদর্শক অর্থাৎ আইজি প্রিজন্স। জেনারেল মোতাহার হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটা সময়ে বাংলাদেশ জেলের দায়িত্ব নিয়েছেন, ১১ই আগস্ট ২০২৪। তখন মোটামুটি জেলের অবস্থা ভয়ঙ্কর। এর আগেই বেশ কয়েকটা জেল ব্রেকের ঘটনা ঘটেছে, কয়েক হাজার কয়েদি পালিয়ে গেছে, তার মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, চিহ্নিত জঙ্গি, সন্ত্রাসী সবাই ছিল, এবং মোটামুটি সামগ্রিকভাবে দেশের অবস্থাই তো খুব ভয়াবহ ছিল। তার মধ্যে এরকম একটা সেন্সিটিভ জায়গার দায়িত্ব নিয়েছেন যখন, মানে ওই সময়ের চ্যালেঞ্জটা কেমন বোধ করেছিলেন? জি, ধন্যবাদ। আসলে ওই সময়ে আপনারা যে পারিপার্শ্বিক অবস্থা বললেন, এটা দেশের তখন একটা আমি বলবো যে ল এনফোর্সিং এজেন্সিস গুলো তখন প্রায় অচল অথবা অক্ষম অবস্থায় ছিল। মিলিটারি অথবা শুধু অপারেট করছিল ওই সময়। এবং আমি যখন জয়েন করেছি তখন 11 অগাস্টে, তখন আসলে প্রায় আমার পুরো বাংলাদেশের কারাগারে বিভিন্ন রকমের, যেমন কিছু কিছু কারাগারে বন্দি বিদ্রোহ, কিছু কারাগারে স্টাফ বিদ্রোহ, এবং কিছু কারাগারে ইভেন আমাদের স্টাফরা ঢুকতে পারছে না, ভিতরে বন্দিরা ক্যাপচার করে রেখেছেন। কিছু কারাগার ধ্বংসপ্রাপ্ত, মানে পুরো বার্ন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং কিছু বন্দি তখন যেহেতু কারাগারগুলো রক্ষা করতে যে ফায়ার ওপেন করতে হয়েছে, কিছু বন্দি মারাও গেছেন। এরকম একটা পরিস্থিতিতে যখন টেক ওভার করেছি তখন ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা যে কোনো একটা ইভেন্চুয়ালি তো যে কোনো একটা পরিস্থিতির উদ্ভব হলে তখন কিন্তু ল এনফোর্সিং এজেন্সির সহায়তা পাওয়া যাচ্ছিল না। পুলিশকে তো পাওয়া ছিলই না, অন্যান্য ফোর্স তো কার্যত তখন ছিলই না, আর মিলিটারি তখন অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তখন তাদের পক্ষেও আমাদেরকে অগমেন্ট করা সো ডিফিকাল্ট ছিল। তো ওই সময় এসে ফাইন, আমার প্রায় ২১টা কারাগারে তখন এরকম বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়েছে, এবং ধীরে ধীরে আমরা আস্তে আস্তে এগুলোকে সমাধান করেছি। অচল কারাগারগুলো ছিল যেগুলো বন্দি সব পালিয়ে গেছিল, তাদেরকে সচল করার চেষ্টা করা হয়েছে। ধাপে ধাপে প্রবলেমগুলো ওভারকাম হচ্ছে। আমি বিশ্বাস করি যে নাও ইউ ক্যান ফিল দ্যাট নাও ইটস ওকে। এখনকার কি অবস্থা? আপনি, আমার যতদূর মনে পড়ে, ২৪শে ডিসেম্বরে বলেছিলেন ৬৯টা কারাগারের মধ্যে ১৭টা ঝুঁকিপূর্ণ আছে। এখনও কি কোনো কারাগারের ঝুঁকি দেখেন? জি, কারণ এটা আসলে যেটা ১৭টা বলেছেন ইনফ্রাস্ট্রাকচারগত যে প্রবলেমগুলো ছিল অতি পুরাতন, এবং যেগুলো অনেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট জেল কোড মেনে নির্মাণ করা হয়নি, অথবা পরবর্তীতে বন্দির আধিক্যের কারণে কিছু স্থাপনা অতিরিক্ত করা হচ্ছে যেটা আসলে জেল কোডের ভায়োলেশন অথবা নিরাপত্তাকে ওভাবে সাপোর্ট করে না। তো ওই কারাগারগুলো নিয়ে আমরা কাজ করছি, বাট এখনও ওই ১৭টা স্টিল রিমেন, বিকজ আমরা কোনো কারাগারের এখনও কাজ শেষ করতে পারিনি। বাট কিছু কারাগারের পুনর্নির্মাণের কাজ চলছে, আর কিছু আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। খুব শীঘ্রই হয়তো ৩-৪টা কারাগার আমাদের পুনর্নির্মাণে, ওদের মধ্যে ১৭টার মধ্যে পুনর্নির্মাণে চলে যাবে। তখন হয়তো ধীরে ধীরে প্রবলেমগুলো সলভ হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটু পরে জানতে চাইব। আপনি যে সময়কার কথা বললেন, সেই সময় যে কয়েক হাজার বন্দি পালিয়ে গিয়েছিল, তার মধ্যে চিহ্নিত সন্ত্রাসী কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সম্ভবত এখনও ৫০ জনের বেশি যারা পলাতক আছে। সব মিলিয়ে বোধ হয় 600+ এখনও পলাতক। এদেরকে ট্রেস করার কি কোনো চেষ্টা হচ্ছে? যদিও এটা আপনার জুরিসডিকশন না, এটা পুলিশ করছে, কিন্তু আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। তারা কি ট্রেসেবল? আসলে আপনি যদি সংখ্যাটা বলি, আমি যদি আপনাকে ব্যাক করি, প্রায় ২২০০-র মতো বন্দি আমাদের পালিয়ে গেছে টোটাল। তো এর মধ্যে কিছু নিজেরা সারেন্ডার করছে, কিছু অ্যারেস্ট হয়েছে 5 আগস্টের পরে ধীরে ধীরে। এখন সংখ্যাটা ৬০০-র অধিক সংখ্যা এসে
কিছুটা ওখানে আটকে গেছে আমি বলতে পারি, বিকজ প্রথম দিকে যেভাবে ধরা পড়েছিল এখন কিন্তু আর ওভাবে ধরা পড়ছে না। তো বাট এটা আমরা প্রতিনিয়তই ল এনফোর্সিং এজেন্সির সাথে যোগাযোগ রাখছি। এটা প্রতিটা এই পালাতক আসামির বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট মামলা হয়েছে জেল পালাতকের। সো এবং তারা এজাহারভুক্ত আসামি এবং তাদেরকে খুঁজে বের করার জন্য ল এনফোর্সিং এজেন্সিগুলো তারা চেষ্টা করছে এবং রিসেন্টলিও কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই সপ্তাহখানেক আগে। জি। সো এভাবে মাঝে মধ্যে হিয়ারিং দেওয়া ধরা পড়ছে, বাট বাল্ক যেটা বললেন এটা আসলে হয়তো বা ল এনফোর্সিং এজেন্সিরা ওভাবে ট্রেস করতে পারছে না। অনেকে আমরা যেটা কথা হয় মাঝে মধ্যে যে ওরা ওইসব তার যে সুনির্দিষ্ট যে ঠিকানাগুলো আছে ওইখানে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না, মেবি দে হ্যাভ চেঞ্জ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড ওটা হতে পারে। আমরা সংবাদ পেয়েছি 2-4 জন অথবা দেশের বাইরেও পালিয়ে যেতে পারে, এরকমও সম্ভাবনা আছে। কিন্তু মানে যারা পলাতক আছে সবাই কি ট্রেসেবল, মানে সবার ডেটা আপনাদের কাছে আছে? কারণ ওই সময় তো অনেক ডেটাও ব্রিচ হয়েছিল, আপনাদের সার্ভার টার্ভার পুড়িয়ে দেওয়া হয়েছিল। না, বা এখানে একটা লিমিটেশনস আমাদের আছে, প্রায় 180 অথবা 82 জন সংখ্যাটা, এই সংখ্যাটা এই ডাটাটা আমরা রিট্রিভ করতে পারছি না। এটা কারণ হচ্ছে আপনার এটা বেসিক্যালি নরসিংদীর যে কারাগার, ওইখানে জানেন আপনার কারাগারটা পুরোপুরি ভূষীভূত, ওইটাই তো সবচেয়ে বড় সার্ভার, আমার সব ডকুমেন্টগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো ওখান থেকে আমরা ট্রেস ব্যাক করতে করতে সোফার 182 জনের সংখ্যাটা এই পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারছি না তারা কারা। তো এটা আমরা হয়তো বা এটা একটু লম্বা প্রসেস, বিকজ আমরা এখন আদালতের সহায়তা নিচ্ছি যাতে ওইখান থেকে যদি মামলা ধরে ধরে যদি আমরা আগানো যায়, বাট দিস এ ভেরি টিডিয়াস প্রসেস। এই পর্যন্ত আমরা এই 182 জনকে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে এরা কারা, বাকিদের ট্রেস করা গেছে আমরা। নরসিংদীর ঘটনাটায় আমরা তখন যেটা দেখেছিলাম, ধরেন যেইভাবে জেল অ্যাটাক করা হলো এবং তার কাউন্টার মেজার্স নেওয়ার জন্য যে প্রপার লজিস্টিক্স কিংবা আর্মস কিংবা অন্যান্য রকম হাতিয়ার যেটা জেল কারারক্ষীদের থাকার কথা ছিল, তখন এই আলাপও উঠেছিল যে সেটা আসলে জেলের কারারক্ষীদের নাই। এইটা যদি ধরেন যে কোনো সময় ঘটে, মানে আমরা কেউ প্রত্যাশা করি না ঘটুক, কিন্তু যে কোনো সময় যদি ঘটে, এই মুহূর্তে আপনার যে জনবল এবং আপনাদের যে অস্ত্রের সক্ষমতা, তা দিয়ে কি আসলে এই কাউন্টার মেজার নেওয়া সম্ভব? 5 অগাস্ট অথবা 5 অগাস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে, আমি যদি ওগুলোকে যদি আলাদাভাবে ক্যাটাগরাইজ করি, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশ, ব্রিটিশ ভারত ইতিহাসে কখনো কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এটা হচ্ছে একদম আনপ্রেসিডেন্টেড, এরকম জেল অ্যাটাক, জেল ব্রেক যদি বলি। সো বাট এটা নর্মাল সিচুয়েশনের মধ্যে না কিন্তু। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ জেল কিন্তু তাদের আমার নিরাপত্তার দায়িত্বতে, আমার সিকিউরিটি, যে আমার সক্ষমতা কিন্তু আমার ইনসাইড, মানে আমার পেরিমিটারকে সুরক্ষা করার মানে ক্যাপাবল আমি। বাট আপনি যদি বাহির থেকে অ্যাটাক হয় অথবা যদি অ্যাসল্ট হয় অথবা আক্রমণ হয়, এটার জন্য কিন্তু আমরা ডিপেন্ড করি আমাদের ল এনফোর্সিং এজেন্সির উপর। সো ওই সক্ষমতা যদি আপনি বলেন, এই সক্ষমতা ওই সময় হয়তো বা ল এনফোর্সিং এজেন্সি ছিল না বলে তারা থামাতে পারেনি, বিকজ আমরা সবসময় ল এনফোর্সিং কোনো একটা সিচুয়েশন ডেভেলপ করলে আউটসাইড, মানে ইনসাইড ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, ভিতরে এবং ভিতরের, বাট বাইরের ঘটনাগুলো আমাদের কন্ট্রোল এবং আমরা এটাকে সক্ষম না, এবং এটা আসলে আমাদের কাজও না। আমাদের কাজ হচ্ছে পেরিমিটারকে সুরক্ষিত রাখা। এখন ওখানে যদি আসেন, এটাকে বাদ দিলে বাইরের ঘটনাগুলো, যে কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু 5 অগস্টে আমরা কিন্তু এগুলোকে হয়তো বা প্রতিরোধ করতে পারিনি। আমরা কমপ্লিট একটা স্টাডি করেছি আমাদের এই সবগুলো ঘটনাগুলোকে নিয়ে, প্রায় আমি বললাম 21টা কারাগারের পর চরম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। সো এই প্রতিটা ঘটনাকে আমরা আলাদা আলাদা করে অ্যানালাইসিস করে আমরা কিন্তু আমাদের স্ট্রেংথ, উইকনেস, কেন হয়েছে, কোথাও দুর্বলতা ছিল, কারো অবহেলা ছিল কিনা, আমাদের কোথাও ঘাটতি ছিল কিনা, এইগুলো কিন্তু আমরা বের করার চেষ্টা করেছি। 2-3টা মেজর পয়েন্ট যেখানে আমরা পেয়েছি, যেখানে হচ্ছে একটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বিশাল একটা দুর্বলতা ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনও দেখেছি যে দেওয়ালের এই 18 পেরিমিটার ওয়ালকে কিন্তু ছিদ্র করে, হোল করে কিন্তু তারা বেরো যেতে পেতে, এরকমও দেখেছে। সো আমাদের গেট বলেন, অন্যান্য বিষয়গুলো যেগুলো ছিল, তো এগুলোকে আমরা অ্যানালাইজ করে আমরা যেটা চেষ্টা করেছি বের করার জন্য, যে এই যে পরবর্তী যে নির্মাণ অথবা রিপেয়ারগুলোতে আমরা কিন্তু ওগুলোকে কিছুকে আমরা সুনির্দিষ্টভাবে ওগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং পরবর্তী নির্মাণগুলোতে যাতে এই ত্রুটিগুলো না থাকে, এটা আমরা অলরেডি আমাদের পরবর্তী নির্মাণগুলোতে আমরা এগুলো অ্যাড অন করেছি। আর আরেকটা যেটা আমরা সুনির্দিষ্টভাবে পেয়েছি, যে আমাদের কারারক্ষীদের সক্ষমতা এবং ট্রেনিংয়ের অভাব, ওই একটা চরম একটা সিচুয়েশন অথবা বিশৃঙ্খল সিচুয়েশনের কমান্ড কন্ট্রোলের দুর্বলতা আমরা পেয়েছি। অনেকে তখন প্রতিরোধের পরিবর্তে পালিয়ে যাওয়ার প্রবণতা ছিল, এরকমও দেখেছি। সো পুরোপুরি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এই কাজগুলো যাতে না হয় ভবিষ্যতে। এমন হয়েছে পরিস্থিতি আসলে এমন ছিল যে তারা আসলে ইউনিফর্ম খুলে কিন্তু তারা সিভিল হয়ে গেছে, বিকজ এত বেশি মানুষের চাপ ছিল যে তখন তাদের নিজের যান বাঁচানোটাই, যে কারণে কিন্তু তারা অনেকেই কিন্তু এরকম করেছে যে অস্ত্র আগেই ব্যবহার করেনি, মানে চেষ্টা করেনি, বিকজ সো মেনি। সো আমি যেটা বললাম যে বাইরের সিচুয়েশনটা ছিল আনপ্রেসিডেন্টেড, এবং ল এনফোর্সিং এজেন্সির সহায়তা ছিল অতি নগণ্য, এবং ওই সময় সিচুয়েশনগুলো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট ছিল। বাট
আমরা পরবর্তীতে যে লেসন লার্নগুলো পেয়েছি ওইখানে আমরা কিছু আমাদের ইন্টারনাল সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছি। এটা ইন টার্মস অফ আমাদের গোলা বারুদ অথবা আমাদের যে সিকিউরিটি ইকুইপমেন্ট গ্যাজেটসগুলো আছে, আমাদের কারারক্ষীদের ট্রেনিংগুলোকে আমরা মডিউলগুলোকে নতুন করে সাজিয়েছি, যাতে তারা এরকম সিচুয়েশন যদি হয় তাহলে কীভাবে তারা অ্যাটলিস্ট নিজের পেরিমিটারকে রক্ষা করতে পারে। বাহিরটা হয়তো ল এনফোর্সিং এজেন্সি করবে, বাট আমার নিজের ভিতরে বন্দীদের সিকিউর রেখে নিজের এনভায়রনমেন্টটা যাতে ঠিক রাখতে পারে, এই জন্য আমরা বেশ কিছু মেজার্স নিয়েছি। জেলের ভিতরটা আসলে কেমন, মানে আপনি দায়িত্ব নেওয়ার আগে কি কখনো জেলে গিয়েছিলেন? না, সত্যিকার অর্থে আমি ইভেন জেল হেডকোয়ার্টারও যাইনি। আই ডিড নট নো দ্যাট এটা কোথায় অবস্থিত। পোস্টিং হওয়ার পরে জেনেছি যে এটা বকশীবাজারে। জেলের ভেতরের চেহারাটা কেমন? ধরেন আমাদের কাছে, আমরা যারা বাইরে থাকি, জেল তো এমন একটা জায়গা, মানে এটা পুরোপুরি একটা আলাদা দুনিয়া বলা হয়, পর্দার আড়ালে। ওইখানে কোনো সিসিটিভিও নাই, ওইখানে কোনো এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি কেউ নাই। ফলে ওইখানকার কোনো ঘটনা আমরা যা শুনি, কখনো কখনো ওই জেল থেকে জামিনে বেরিয়েছে কিংবা জেল খেটে বেরিয়েছে এমন অনেকের কাছে শুনি। আর প্রচুর তথ্য পাওয়া যায়, অনেক, আমি জানি না এগুলো মিথ কিনা, যে জেলের মধ্যে টাকায় বাঘের চোখও পাওয়া যায়। আপনি টাকা দিলে আপনি রেশনের বাইরে যা খুশি খেতে পারবেন, আপনি চাইলে ফ্রিজ, এসি সব কিছু ব্যবহার করতে পারবেন। আপনি ভিতরে ঢুকে কি দেখলেন? জেলের ভেতরটা কেমন? মানে এগুলো কি মিথ নাকি এগুলো বাস্তব? জেলখানাটা এমন একটা বিষয় যেটা বললেন, যে যেহেতু জেলখানার ভিতরে আসলে নর্মাল অথবা সাধারণ লোকজনের অ্যাক্সেস নেই, এবং ইভেন আমাদের ইন্টেলিজেন্স অথবা ওদেরও কিন্তু মানে অথবা নর্মাল যে অপারেট করে ওদেরও কোনো অ্যাক্সেস নেই। সো এটাই শুধুমাত্র জেল নিজেই এটাকে তদারকি করে, যে কারণে এবং জেলখানা যখন গেটটা বন্ধ হয় তখন কিন্তু ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো অনেক সময় দেখা যায় অনেক তথ্য যেগুলো আপনারা পান অথবা যেগুলো পাবলিশড হয়, এগুলো আসলে অনেক সময় দেখা যায়, হ্যাঁ দেয়ার আর ফ্যাক্টস, মানে ফ্যাক্টস অবশ্যই আছে, বাট আমি মনে করি যে মানুষ অনেক সময় দেখা যায় রসালো গল্প অথবা করতে চায়, বলতে চায় মানুষ, অথবা ইন্টারেস্টিংলি উপস্থাপন করে, যে কারণে অনেক সময় দেখা যায় মিথ হিসাবে আপনি যেটা বললেন যে এরকম টাইপের বললে অনেক সময় চালিয়ে দেওয়া যায়। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় সত্যটা অথবা যে ফ্যাক্টটা, যেহেতু জেলখানার ভিতরে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা খুব বেশি বাইরে বলার চেষ্টা করি না, তো যে কারণে অনেক সময় দেখা যায় আমরা প্রতিবাদ অথবা প্রতিরোধ এগুলো আমরা করার চেষ্টা করি না, বিকজ আসলে এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমাদের মানে জেলখানাটাকে ইয়ে রাখা। সো যেটা বললেন যে আপনার জেলখানায় এসি, ফ্রিজ অথবা বাঘের চোখ, এটা আসলে মানে আমার মনে হয় যে তথ্যটা আপনাকে যাচাই করতে হবে যারা আমাদের এক্স বন্দি, তাদের কাছ থেকে ফ্যাক্টটা পেলে আমার মনে হয় যে আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। বাট এটা অনেক সময় কিন্তু লোকজন আমরা দেখেছি বেশিরভাগ সময় ভেরিফাই করি না, তাকে জিজ্ঞেস করা হোক যে কি পাওয়া যায় অথবা কি আমি করা কিন্তু যেত। ধরেন একাধিক জেল থেকে বেরিয়েছে এরকম আসামির সাথে কথা বলেছি, এবং তারা, আমি ধরেন এখন জি। নাম বলবো না কিংবা নাম বলতে পারবো না, অনেক ভিআইপি বন্দী, মানে রাজনৈতিক ভিআইপি না, আমরা যাদেরকে ওই যে বলা যায় তারকা সন্ত্রাসী কিংবা ধরেন শীর্ষ সন্ত্রাসী, সেই যে 23 জনের তালিকায় ছিল, এমন অনেকের গল্প কিন্তু আমরা শুনেছি। আমি নিজের কানেই শুনেছি যারা বেরিয়ে আসছেন, যে তারা একটা অন্য দুনিয়ায় থাকেন, যে তারা জেলের ভিতরে থাকতেই বরং কমফোর্ট ফিল করেন, কারণ বাইরে গেলে তাদের Risk। এই অপরাধ দুনিয়া হ্যান্ডেল করা অনেক মুশকিল হয়ে যাবে। তারা জেলের ভিতর থেকেই নাকি অপারেট করতে পারে। যে এটা আমি প্রথমেই বলেছি যে আপনার ধরেন জেলখানাটা এমন যেখানে আসলে আমরা একদম যে পুরোপুরি আপনাকে পুরো একদম খোলাসা করে বলতে পারছি তা না, বাট এনভায়রনমেন্টটা আমি যেটা পেয়েছি অথবা যেভাবে পেয়েছি, আমি এমনও যখন 5 আগস্টের পরে যখন টেক ওভার করেছি আমরা রুম থেকে, আপনি যেটা বললেন যে এমন অনেক কন্ট্রাব্যান্ড আইটেম যেটা আসলে জেলখানায় অথরাইজ না, এরকম অনেক আইটেম কিন্তু আমরা উদ্ধার করেছি। ডিজিটাল গেজেট মানে যেটা হচ্ছে মোবাইল ডিভাইস, এটা একটা বড় সমস্যা আমাদের জন্য। তো ওইটা নিয়ে আমরা সন্ত্রাসীরা, আপনিও শুনেছেন যে ওইখানে বসেই কিন্তু আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করছে অথবা চাঁদাবাজি করছে, এরকম টাইপের অভিযোগ আমরাও পাই প্রতিনিয়ত, প্রায় পাই, এবং আমরা কিন্তু এটা দেখার চেষ্টা করছি। বাট সত্যিকার অর্থে আপনি ধরেন ফ্রিজ, যারা বলেছে তারা কিন্তু অথবা আপনি বলেছে এসি, আমি জাস্ট একটা, এখানে কোনো দরজাই নেই, মানে জেলখানায় আপনি যদি একটা রুমের বলেন, এখানে কিন্তু গ্রিল, মানে এখানে কিন্তু বন্ধ করার মতো কিছু নেই, তাহলে এয়ারটাইট করার কোনো সুযোগ নেই। ব্যবস্থাপনা নেই। তাহলে ধরেন এসি, যেমন আমি এসে যোগদান করার পর একজন বললো যে সে কারাগারে হেভি টাইলস করে দিয়েছে, তো আমি দেখলাম যে আমার জেলারের রুমে টাইলস নাই, মানে বন্দির ওখানে তো দূরের কথা। তো এরকম আসলে গল্পটা যেমন সত্য, মানে কিছুটা ধরেন অতিরঞ্জিত হয়, বাট আপনি যেটা বললেন যে টেরোরিস্ট এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি এটা নিজে গত 2 বছরের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে তারা অবৈধ যোগাযোগ অথবা কমিউনিকেশন বিভিন্নভাবে যখন মোবাইলে পাচ্ছে না চিরকুটে আদান প্রদান করছে, এরকম কিন্তু আমরা কিন্তু এরকম আইডেন্টিফাই করেছি, যেমন টপ টেরর অথবা টপ তারকা চিহ্নিত সন্ত্রাসী অথবা যাদেরকে বলেন, অথবা পলিটিক্যালি যারা আছে অথবা বিজনেসম্যান অথবা বিভিন্ন কারণে জেলে আছেন, তারা
চেষ্টা করে, দিস কন্টিনিউয়াস প্রসেস, এবং আমরা এটাকে কন্টিনিউয়াসলি রেকটিফাই করার চেষ্টা করছি এবং এটা কিন্তু আমি একটা বন্ধ করলে আরেকটা চালু হয়, কারণ এটা স্বভাবজাত যে চাহিদা আছে। এবং আমার যেহেতু আমাদের কারারক্ষী অথবা জুরি ডিপার্টমেন্টে যারা আসলে গার্ড করছে, তারা যেহেতু আন্ডার প্রিভিলেজ অথবা যদি স্বল্প সুবিধাভোগী, যে কারণে তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় প্রলুব্ধ করে ফেলে, তারা করে ফেলতে পারে। বিকজ আপনি যদি বলেন যাদের কথা বলছেন তাদের কাছে অনেক টাকা আছে, তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই চ্যালেঞ্জের মুখে পড়ি যে লোভ কতটুকু হলে আপনি সংবরণ করবেন। তো একটা পর্যায়ে কিন্তু এই সমস্যাটা, বাট আমরা যেটা করছি যে আমরা এটার হিসাবে যাতে এরকম ম্যানুয়াল জিনিসগুলোকে রিমুভ করে যাতে একটা সেন্ট্রাল সিস্টেমের মধ্যে আসতে পারি, যে কারণে কিন্তু আমরা কিছু কিছু কারাগারে অলরেডি কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেমের কথা এস্টাবলিশ করেছি, যে আপনি যেই থাকুন, আপনার মোবাইল থাকুক, যাই থাকুক, ইউ আর কাট অফ, নেটওয়ার্ক হ্যাঁ। সো আলটিমেটলি আপনি পারবেন না, ওইখানে যতই বলেন মানে ওরকম টাইপের সুবিধা থাকবে না। একইভাবে আমরা ধরেন সার্চগুলোকে ডিজিটাইজ করার চেষ্টা করছি, যে ঢুকার সময় আপনি বডি স্ক্যান করেন, যখন মেশিনের মধ্যে ঢুকছে তখন আপনার মোবাইল অথবা বা গাঁজা যাই বলেন, ওই ডিভাইস কিন্তু আপনার যখন আপনার ডকুমেন্টে চলে আসে তখন তো আর অ্যাভয়েড করার উপায় নেই। সো এরকম কি যেগুলো আমাদের সেন্সিটিভ কারাগারগুলোতে কিন্তু আমরা এই জিনিসগুলো অটোমাইজ করার চেষ্টা করেছি এবং এর ফলটা পাচ্ছি। বাট আই এম স্টিল নট কনফিডেন্ট যে এটা হবে না, বাট আমার মনে হয় যে কিছু কিছু জায়গা যেগুলো সেন্সিটিভ বন্দিগুলো যেসব জায়গায় রেখেছে ওইখানে কিন্তু ইট ইজ ওয়ার্কিং ফাইন। আপনি দেখেননি অথবা শুনেননি, হয়তো গল্প শুনেছেও, কথা বলেছে, বাট আপনাকে যদি বলেন যে আপনি একটু ভিডিও অথবা অডিও কলটা, কারণ রেকর্ড তো সবাই করে, একটু রেকর্ডটা শুনিয়ে দেখো, কিন্তু আমি বিশ্বাস করি যে এখন ভেরি রেয়ার আমি পুরো 2 বছরে 1-2টা কেস পেয়েছি যেখানে আমি এরকম রেকর্ড আমাকে দেখাতে পেরেছি এবং তার ব্যবস্থা নিয়েছি, বাট বাকিরা কিন্তু পারেনি। তার মানে জেলের ভিতরে মোবাইল ফোনে কথা বলাটা তো অবৈধ এবং আইনসিদ্ধ না, সেইটা কি কমানো যাচ্ছে বলে আপনার মনে হয়? আমরা এটাকে যেটা করেছি, আগে আমাদের যে টেলিফোনিক বন্দীরা কিন্তু কথা বলতে পারে, 7 দিনে একবার কথা বলতে পারে। আমরা যেটা করি, তার লয়ার এবং তার নিকটাত্মীয় তাদের একটা ডেজিগনেটেড নাম্বার আছে, 3-4টা নাম্বারে আমরা তাদেরকে অ্যালাউ করি। সো তারা কথা বলে এটাতে। তো আগে যে সিস্টেমটা ছিল যে ওইটা আমার যখন যেহেতু সে কারারক্ষী তার নাম্বারটা ম্যানুয়ালি লিখে তারপর অথবা তার রেজিস্টার দেখে তাকে ডায়াল করে দিত। তো যেটা হচ্ছে আপনার যখন ডায়াল করছে তখন সে দেখা যায় যে এমন মাঝে মধ্যে আমাকেও ফোন করেছে, মানে বন্দি ওইখান থেকে মানে ওর সামনে থেকে বসে, কারণ এখানে আপনি যদি বলেন অনেক বন্দি কথা বলছে, তার পক্ষে আসলে ম্যানুয়ালি আমি যেটা বুঝি যে এখানে 50 জনের কথা বলছে, 2 জন কারারক্ষী ডিউটি করে, তার পক্ষে কে কী কথা বলছে এটা সম্ভব, কোন নাম্বারে করছে এটা তো সম্ভব না। সো দে হ্যাড বিন ডুইং ইট ম্যানুয়ালি, বাট আমাদের কিন্তু উই হ্যাভ কাম আপ ফ্রম দেয়ার। এখন কিন্তু আমরা কমপ্লিটলি এমন একটা ড্যাশবোর্ড তৈরি করেছি, বন্দিরা তাদের পিন নাম্বার দিয়ে সে তার 1, 2, 3, 4 অপশন যেখানে থাকুক, তার 1 ডায়াল করলে সে লয়ার পাচ্ছে, 2 ডায়াল করলে তার বাবা অথবা মাকে পাচ্ছে, 2 ডায়াল করলে তার ওয়াইফকে পাচ্ছে, 3 ডায়াল করলে তার ছেলেকে, এরকম টাইপের একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি। সো এই ক্ষেত্রে ধরেন সে কিন্তু আর ওই যে আগে এলোমেলো কল যেটা, এটা কি মানে ইন্ডিভিজুয়াল বন্দীদের ক্ষেত্রে আলাদা আলাদা করে এটা ডেভেলপ করা? জি, এখন কমপ্লিটলি একটা সেপারেট ডিজিটাল টেলিফোনিক সিস্টেম আমাদের কাজ করছে, এবং এটার মাধ্যমে কিন্তু ওই যে আগে যে যেমন আপনাকেও কল করতে, অথবা অনেক সময় আমরা এরকম আইডেন্টিফাই ইন্টারন্যাশনাল কল করে দিয়েছে, মানে সুযোগ, তারা তো আসলে সুযোগ খুঁজতেই থাকে। সো ওই সবগুলো আমরা এই মুহূর্তে আমি বলতে পারি যে এই সিস্টেমের কারণে তাদের কিন্তু এই যে টেলিফোনের যে একটা শৃঙ্খলা ফেরত আসছে। আর পাশাপাশি আমরা এই টেলিফোন সিস্টেমটার মধ্যে এআই ইন্টিগ্রেট করেছি, যেখানে হচ্ছে অযাচিত কথাবার্তা অথবা যদি কোনো কিছু হয়, এরকম ডেঞ্জারাস কোনো ওয়ার্ড আটার করে অথবা যদি অ্যাবিউজ করার মতো কোনো ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে, এটা কিন্তু আমরা মনিটর করতে পারছি এবং এআই কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে। সো দ্যাট ইজ ইন কন্ট্রোল বলতে পারি। বাট কন্ট্রাব্যান্ড যেটা লুকায়িত অথবা অবৈধ মোবাইল, এটাও আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। ওয়ান অফ দ্য মেজার্স হচ্ছে আমাদের জ্যামিং সিস্টেম, যেটাতে কিছু 2-3টা কারাগার অলরেডি এসছে, বাকিগুলো আমরা ধীরে ধীরে ওখানে নিয়ে আসবো। এছাড়া আমরা বসেছিলাম বিটিআরসির সাথে, টেলিফোন অপারেটররা আপনার সারপ্রাইজিংলি, মানে এটা জানি না কেন, যে আমরা যখন একটা স্টাডি করলাম, অ্যানালাইজ করলাম যে বাইরে যে পরিমাণ নেটওয়ার্কের অ্যাভেবিলিটি আছে, কারাগারগুলোতে 2-3 গুণ করে ওরা পাওয়ার দিয়ে রেখেছে। তখন বোধগম্য নয় কেন এটা হয়েছে, মেবি তারা জ্যামারের কারণে যেহেতু প্রতিবারের মুখ তারা আরও বাড়িয়েছে এরকম কারণে। তো আমরা এটা আপনারা স্টাডিতে এটা পেলেন সুস্পষ্টভাবে? জি 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 জি, মানে জেলের ভেতরে মোবাইল নেটওয়ার্ক বেশি সক্রিয়? জি, আমার মানে সক্রিয় মানে আপনার পাওয়ারটা, স্ট্রেংথ, নেটওয়ার্কের স্ট্রেংথ, আপনি এখানে যেটা পাবেন, আপনি জেলখানার আমার এনভায়রনমেন্টের মধ্যে আমি দ্বিগুণেরও বেশি পেয়েছি ওদের স্ট্রেংথ, মানে আমাদের মোবাইল অপারেটরদের। তো সারপ্রাইজিংলি, আই ডোন্ট নো হোয়াই, এটা তো আমাদের কাছে ডাটা ছিল না যখন আমরা একটা ডিজিটাল একটা সার্ভে করালাম, এবং তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করলাম। তো আমরা বিটিআরসির মধ্যস্থতা এখন ওই অপারেটরদের সাথে বসেছি, তারা এগ্রি করেছেন যে তারা এটা আমাদেরকে অ্যাসিস্ট করবেন টু পুট ইট ডাউন। অ্যাট দ্য সেম টাইম তাদের কিছু অ্যাঙ্গুলার যে ডিরেকশনাল ইস্যু আছে, তাদেরকে আমরা বলেছি জেলখানাগুলোকে তাদের স্কিপ জোনে রাখলে তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলো, ওইখানে যেমন একটা সাইড হচ্ছে বন্ধ করা, এন্ট্রি বন্ধ করা, একটা হচ্ছে জ্যাম করা, একটা হচ্ছে আপনার অপারেটরকে যদি হেল্প পাওয়াই, তাহলে হয়তো বা অ্যাজ এ হোল এটা
ফাইনালি একটা জায়গায় পৌঁছাবে। জেলের ভিতরে আরেকটা বড় অভিযোগ হচ্ছে মাদক ব্যবসা। আমি কিছুদিন আগেও দেখছিলাম একজন কয়েদির কাছ থেকে 1200-র মতো ইয়াবা উদ্ধার হয়েছে। এরকম গাঁজা ইয়াবার উদ্ধারের ঘটনা প্রায় দেখি, কারারক্ষীরা বরখাস্ত হয়, সাসপেন্ড হয়, কিন্তু এইটা বন্ধ করা যাচ্ছে না কেন? মানে গল্পটা কোথায়? আপনি এমন একটা এনভায়রনমেন্টে বসবাস করছেন বাংলাদেশের এখনকার, মাদক যেখানে খুব ইজিলি অ্যাভেলেবল। তো কারাগার কাদেরকে আটকে রেখেছি, যারা বাইরে অপারেট করছে তাদেরকে। এবং আপনি যদি দেখেন যে সংখ্যাতাত্ত্বিক বিচারে প্রায় 20,000-এর অধিক, প্রায় 22,000-এর মতো এই মুহূর্তে অ্যাজ অন টুডে 22,000-এর অধিক বন্দী আছে। তারা মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের কারণে তারা এখানে বন্দী আছে। সো যেমন কেউ হয়তো মাদক খায় অথবা কেউ বিক্রি করে, এই দুইটাই অপরাধ মেইনলি। হয়তো অল্প কিছু আছে গডফাদার টাইপের, তারা হচ্ছে বিজনেসটা কন্ট্রোল করে, বাট দে আর ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্যাট। সো এই জনগোষ্ঠীর কাছে যদি আপনি যেহেতু খায়, মানে অনেকে আছেন, বাবা মা আছেন যারা হচ্ছে মাদক খায় বলে তাকে জেলে দিয়ে দিয়েছেন মামলা দিয়ে। এরকমও কিন্তু আমরা বন্দি পেয়েছি যে সে মাদক খায়, বাসায় জ্বালাতন করে, কন্ট্রোল করতে পারছে না, প্যারেন্টস একটা মামলা টামলা কোনোভাবে দিয়ে এটা পুলিশকে বলেছে, ধরে নিয়ে এসে জেলে দিয়ে দিয়েছে, মানে জেলখানা, অ্যাজ ইফ যে জেলখানা তাকে মাদক থেকে দূরে, বাট দূর অথবা তার প্রতিরোধটা অথবা তাকে প্রতিষেধকমূলক ব্যবস্থা করে। বাট এটা আসলে তো আমাদের জন্য, আপনি জানেন, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আমাদের যদিও আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউএনএডিসির সাথে একটা কাজ করছি, তাদেরকে যারা নিজেদেরকে ডিক্লেয়ার করে মাদকসেবী, তাদেরকে বের হয়ে আসার জন্য আমরা কিন্তু তাদের সাবস্টিটিউশন দিয়ে একটা চিকিৎসা সেবার মাধ্যমে তাদেরকে বের করে আনার চেষ্টা করছি, ওরাল ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে বের করে। বাট বেশিরভাগই তারা ডিক্লেয়ার করে না। সো আলটিমেটলি তাকে ট্রিটমেন্টের আওতায় আনতে পারেন। সো তাদের একটা ভিতরে একটা ডিমান্ড থাকে, এবং এই ডিমান্ডটার ক্ষেত্রে মানে এটা আমরা যখন প্রবলেমে পড়ি, তখন এই ডিমান্ডটা ভিতরে অনেক হাই। যেহেতু 20,000 বন্দী আছে, আপনি যদি দেখেন যে তারা মাদক সংশ্লিষ্ট। সো এটাকে আটকাতে গেলে যে ব্যবস্থাগুলো আমাদের দরকার, আসলে এটা দ্যাট ইজ নট দেয়ার। আপনি ম্যানুয়ালি সার্চ করে, আপনি জামা সার্চ করলেন, প্যান্ট সার্চ করলেন, তার জুতা সার্চ করলেন, বা এই বিভিন্ন জিনিসপত্র তাকে যেটা অ্যালাউড করা হয় এটা। বাট আপনি পেটের ভিতরে যদি আমরা দেখেছি যে যেটা হচ্ছে আপনার 10টা-12টা করে একটা করে ক্যাপসুল বানায় পলিথিন দিয়ে, ওইটাকে পেঁচিয়ে তারা খেয়ে চলে আসে। এখন ধরেন পেটের ভিতরে আপনি কীভাবে খুঁজে বের করবেন? সো আলটিমেটলি সে যে কারাগারে ওইটা ডিসচার্জ করে বের করে, তা আলটিমেটলি সে কিন্তু বিক্রি করতে থাকে, অথবা নিজে খায় অথবা বিক্রি করে। একটা বড় গোষ্ঠী আছে কিন্তু বিক্রি করার জন্য ভিতরে নিয়ে যায়, এবং তারা এরকম কাজটা করে, এবং আমরা বেশ কিছু ধরেছিও। বাট আসলে ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ এ ডিজিটাল সিস্টেম অফ স্ক্যানিং অল দিস থিং। এটা নর্মাল স্ক্যানারেও আসে না কিন্তু। সো আলটিমেটলি তারা ধরা পড়ছে না। তো এই সমস্যার কারণেই কিন্তু আমরা কারাগারগুলোতে আপনার মাদকের যে প্রবণতা, এটা যে বন্ধ করতে পারছি না। তা আমরা কী করবো? আমরা তো সারেন্ডার করবো না ডেফিনেটলি। আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করছি। প্রথমত আমরা যেটা করছি যেসব বন্দী মাদক সংশ্লিষ্ট অপরাধ আসে, তাদেরকে স্পেশাল ওয়াচের ব্যবস্থা করছি। তাদেরকে সরাসরি আমরা ওয়ার্ডে পাঠাচ্ছি না। আসার পরে আমরা আগে যেমন 24 ঘন্টা তার পেটের মধ্যে রাখতে হতো, মানে এটা এরপরে বের করে দিতে হবে, তার পেটে ব্যথা হতো বিভিন্ন কারণে। সো আমরা এখন তাদেরকে টাইমটা লম্বা করে দিয়েছি, 48 ঘন্টা, কোনো ক্ষেত্রে 72 ঘন্টা করে দিয়েছি, যে 24 ঘন্টা সে ধরে রাখছে পেটে, বাট এরপরে আর পারছে না, বের করে দিচ্ছে। সো আলটিমেটলি যখন টাইমটা বের করছে, তখন সেই ওয়ার্ডে তাকে ডিসচার্জ করতে হচ্ছে, এবং সে ভিতরে নিতে পারছে না। এটা কিছুটা আমাদেরকে কাজ দিচ্ছে। বিশেষ করে আমি যদি বলি আপনাকে, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকার আশেপাশের কারাগারগুলো, কুমিল্লাতে এটা আমরা বেশি দেখছি। এর পাশাপাশি আমরা কিছু মাদক স্পেশাল কারাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। 2টা অলরেডি চালু হয়েছে আমাদের, একটা ফেনী 2 এবং কিশোরগঞ্জ 2, যেখানে আসলে এরকম টাইপের বন্দী যারা আসলে মাদক কারবারি অথবা মাদক খাওয়ার টাইপ, বিশেষ করে যারা মাদক খায় সেবি বন্দী আছে, তাদেরকে ওইখানে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। এবং ওইখানে কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকেই পাঠাচ্ছি যারা এই মাদক রিলেটেড ইস্যু আছে। তাদেরকে আমরা একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম, কাউন্সেলিং প্রোগ্রামের মধ্যে নিয়ে আসছি, মোটিভেশনাল, এবং তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আনছি, সাবস্টিটিউশনের মধ্যে আছে এই কারাগারগুলোতে 2টা, যেখানে আমরা এটা ট্রিট করতে পারছি। সো আশা করছি যে অদূর ভবিষ্যতে কিছুটা উন্নতি দেখবেন। বাট আসলে আপনি যদি সোজাসুজি বলি, আপনি প্রথমত হচ্ছে আমাদের ডিজিটাল স্ক্যানার, এবং যদি না বসানো হয় পুরোপুরি নির্মূল করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনার বাইরে যদি অ্যাভেলেবিলিটি কমান না, সহজলভ্যতা না কমান, আসলে কারাগারের ভিতরে এটা অত্যন্ত কঠিন। আমি একটু ছোট এক্সাম্পল দিই। আপনি ধরেন আমার কারাগারের যারা মাদক সংশ্লিষ্ট অপরাধী আছে, তাদের কিন্তু প্রচুর, এক একজনের নামে 20-25 এরকম মামলা, বিকজ তারা কন্টিনিউয়াসলি মামলা খেতে থাকে, এবং তারা দে আর উইলিং টু কাম টু ঢাকা, যে কোর্টে হাজিরা দিতে আসে, বিকজ যে কারাগারের বাইরে বেরোতে পারে, এবং যাওয়ার সময় কিন্তু গারদ থেকে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে খেয়ে, কলা দিয়ে গিলে তারপর নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন উপায়ে। এখন আমরা কন্টিনিউয়াসলি সার্চ করছি, বাট তারপরও আসলে গলদ আমাদের লোকের মধ্যে কিছু, বিকজ ইটস হাই প্রাইস। লাইক আপনি যদি কারাগারের ভিতর এবং বাইরে ধরেন, একটা ইয়াবার দামের পার্থক্য 200-300 টাকা,
মানে কারাগারের বাইরে যদি 200 টাকা দাম হয়, কারাগারের ভিতরে এটা 500 টাকা। সো ওয়ান সিঙ্গেল পিস আপনাকে 500 টাকা, তখন এটা বিশাল গ্যাপ কিন্তু, যে কারণে আমাদের অনেক অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন যারা আসলে এটার মধ্যে অনেক সময় জড়িত হয়ে যান। তো যে কারণে আমরা সব পেরে উঠছি না, বাট আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি এবং আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যাতে এগুলো কমানো যায়। এই যে এত সমস্যা, তার চেয়ে আরও বড় সমস্যা কি আপনার বন্দির সংখ্যা? মানে ধরেন আমাদের এখন জেল কয়টা টোটাল বাংলাদেশে? 75টা। এর বন্দি ধারণ ক্ষমতা কত? 43,000-এর কিছু বেশি। কিন্তু আপনার বন্দি আছে কত? প্রায় আজকে 94,000-এর মতো, মানে দ্বিগুণেরও বেশি। জি। এইটাকে কিভাবে হ্যান্ডেল করছেন? মানে যেইখানে আপনি কাশিমপুরে তো অবস্থা বোধ হয় আরও খারাপ, কিংবা কেরানীগঞ্জে, জি। এইটাকে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা আসলে মানে আমাদের ট্রেডিশনাল একটা সমস্যা, এবং সত্যি কথা বলতে আমি যখন 5 অগাস্টে জয়েন করেছি তখন এটা আমার বন্দি ছিল অ্যারাউন্ড 55,000। কিছুটা কমে একটা পর্যায়ে এটা 50,000, 48,000, 49,000 পর্যন্ত এসেছিল, এবং ধীরে ধীরে আবার এটা বাড়ছে এবং এটা গ্রোয়িং ট্রেন্ডে আছে। ইন অ্যান অ্যাভারেজ লাস্ট আপনার ধরেন আমি 5 ইয়ার্সের ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখেছি 85,000 হচ্ছে আমার অ্যাভারেজ, মানে যদি সারা বছর ব্যাপী আমরা টার্ন ওভার করি, বন্দি হোল্ড করি। এবং টার্ন ওভারের সংখ্যাটা যদি বলি, বছরে গত লাস্ট 5 ইয়ার্সে কনসিস্টেন্টলি এটা 9 লাখের উপরে, মানে 9,50,000 অথবা সারা বছর ধরে আসা যাওয়ার মধ্যে আছে। সো এই সংখ্যাটাকে নিয়ে কাজ করতে যেটা সমস্যা হচ্ছে, আপনি জানেন যে যেহেতু ধারণ ক্ষমতার অধিক, সো এটা আমার পুরো লজিস্টিক্স সিস্টেমে কিন্তু সিকিউরিটি সিস্টেমে কিন্তু প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে। অধিক বন্দি মানে অধিক থাকার জায়গা, সো থাকার জায়গা তো লিমিটেড। সো এটার মাধ্যমে তো আপনার যেখানে 50 জন থাকার ওখানে 70 জন, 80 জন, অথবা কোথাও কোথাও ডাবল 100 জনও থাকছে। সো বন্দীদের ওইখানে যেমন একটা চাপ সৃষ্টি হচ্ছে, তাদেরকে ম্যানেজ করতে যেয়ে তাদেরকে অতিরিক্ত জায়গায় যখন রাখতে যাচ্ছে, যখন অনেক বন্দি থাকছে তখন আমাকে ডিউটি বাড়াতে হচ্ছে ওইসব জায়গায়। বাট আমার তো ডিজাইন হচ্ছে 43 অথবা 44-এর জন্য, সো 44,000-এর জন্য। তো এই ক্ষেত্রে এই লজিস্টিকগুলো আমাকে ধরেন, আপনি যদি বলি আমি একটা করে বলি, আপনার প্রতিদিন আসা যাওয়া, লাইক ঢাকা কেরানীগঞ্জের কথা বললেন, ওইখানে প্রায় 700-800 বন্দি প্রতিদিন জামিন পায়, প্রতিদিন আসে। আর আপনি যদি কেরানীগঞ্জে বাইরের চিত্র দেখেন, এটা প্রতিদিন একটা আমার গেইটে একটা বাজার বসে যায়। মানে এত লোক ওয়েটিং, দেখা করার জন্য, কেউ সাক্ষাৎ করার জন্য, কেউ জামিন নেওয়ার জন্য, কেউ ওকালতনামা সাইন করার জন্য। যে কারণে আমরা কিন্তু ওইখানে একটা বাইরে একটা ছোট একটা মিনি স্টল এবং পার্ক টাইপ করতে হচ্ছে, বিকজ এত বেশি লোক ওইখানে চলে আসে যে ওইখানে একটা সেফটি ইস্যু আমরা করছি। সো আপনি যদি দেখা সাক্ষাৎ করতে আসেন, আমার যদি 11,000 বন্দি আসে, কমপক্ষে আপনার ধরেন 700 থেকে 800 বন্দিকে প্রতিদিন আমি যদি 15 দিনে যদি দেখা করতে চাই, মানে একবার, তাহলে প্রায় 700-800 বন্দি কিন্তু প্রতিদিন মাঝে মধ্যে বের হয়ে যায়, শুক্র শনিবারের সংখ্যাটা বেড়ে যায়, অ্যাভারেজে দেখা সাক্ষাৎ করতে আসে, ওদের সাথে 4-5 জন করে লোক আসে। ইট ইজ ম্যানেজিং আনবিয়ারেবল একটা ম্যানেজমেন্ট। সেম আপনি যদি টেলিফোনে কথা বলেন, যদি আমরা ডিজিটাইজ করেছি, এইটা যারা যদি কথা বলে 7 দিনে একবার, মানে 1,000-1,500 বন্দি প্রতিদিন কথা বলছে, এবং প্রতিজন 10 মিনিট করে কথা বলছে। আমরা কিন্তু ম্যাথ করেছি যে ওই জন্য আমরা টেলিফোনের সংখ্যা বাড়িয়েছি অনেক, মানে উই হ্যাভ সিন দ্যাট ইজ নট পসিবল। তো যে কারণে কিন্তু এখন আমরা ক্যালকুলেশন করে যে ভার্চুয়ালি কতটুকু টেলিফোন, কয়টা টেলিফোন দেওয়া দরকার, ওইটা দিয়ে, মানে গাণিতিক উপায়ে সমাধানের চেষ্টা করতেছেন। বাট না হলে তো তার তো সে ডিমান্ড করছে তাকে যে 7 দিনে একবার কথা, আমি যদি তাকে না দিই বলে 8ম দিন সেই মানে হি ইজ গেটিং ফ্রাস্ট্রেটেড, অথবা সে ক্রিয়েটিং নুইসেন্স। একইভাবে আপনি যদি দেখেন ভিতরে, যদি দেখেন যে বন্দিরা ভিতরে যে কোয়ার্ডগুলোতে যেহেতু অনেক বন্দি, এবং আমাকে গার্ডগুলো ওই সংখ্যা কিন্তু দিতে পারছি না, তার মানে আমার একটা কিন্তু রিস্ক থেকেই যাচ্ছে ওখানে সেফটি। এতগুলো লোককে আপনি যদি বলেন 10,000 লোক ভিতরে ঘোরাঘুরি করছে, তাদেরকে ম্যানেজ করা অত্যন্ত কঠিন কাজ। তো এই সব কিছু ম্যানেজ করে তারপর আপনি ধরেন ওদের পেশেন্ট, রোগী ব্যবস্থাপনা, আপনি যদি দেখেন যে আমাদের প্রতিদিন এরকম ধরেন 200-300 পেশেন্টকে আমি কিন্তু প্রতিদিন বিভিন্ন হসপিটালে নিয়েছি, 40-50-100 জনের মতো বন্দি আমার ট্রিটমেন্টে ঢাকার বিভিন্ন হসপিটালে থাকছে, তাদেরকে কিন্তু গার্ড দিতে হচ্ছে। এই সব মিলিয়ে আপনি যদি দেখেন যে একটা আসলে প্রচণ্ড রকমের একটা প্রেশার পড়ে আমাদের পুরো লজিস্টিক সিস্টেমে। রান্না বান্নার একটা বিশাল যজ্ঞ, মানে আপনি 10,000 লোক কিন্তু, বা 11,000 লোক প্রতিদিন 3 বেলা খাওয়াতে হচ্ছে। যদিও বন্দিরা রান্না বান্না করছে, বাট এটার আয়োজন কিন্তু একটা বিশাল জায়গা, সাপ্লাই থেকে শুরু করে মেগা কিচেনের মতো, জি, ম্যাসিভ। সো এইগুলো করতে যেয়ে কিন্তু প্রচণ্ড রকমের প্রেশার পড়ে, এবং যেহেতু লজিস্টিক্স সিস্টেম আমাদের জনবল এবং এটার উপর একটা প্রেশার পড়ছে, সো আমি মনে করি যে এটা একটা ওভার স্ট্রেস হচ্ছে আমাদের জন্য, আমাদের জনবল, ওদের অনেক বেশি ডিউটি পড়ছে, অনেক বেশি চাপ পড়ছে, ছুটি ছাটা দিতে পারছি না, সব কিছু মিলে একটা চাপের মধ্যেই আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। মানে আপনাদের জনবলের উপর একটা চাপ তো পড়ছে, আবার একই সাথে কি ধরেন যারা বন্দি,
বন্দী হলেও তারা দিন শেষে তো মানুষ এবং তাদের বেসিক হিউম্যান রাইটস আছে, সেইটাও কি কখনো কখনো আসলে মানা সম্ভব হচ্ছে? আমরা শুনি যে আমদানি সেলের একটা মানে বাজারের মতো অবস্থা, বড় সেলগুলোতে ইলিশ ফাইল বলে একটা শব্দ প্রচলিত আছে, যে একটা মানুষ নর্মালি চিত হয়ে শুতে পারে না, মানে এতটাই সংকট জায়গার যে তাকে কাঁত হয়ে শুতে হয়। এগুলোও কি বাস্তব? কিছুটা তো বাস্তবই, বিকজ আপনি যদি দেখেন যে 3 গুণ অথবা 2 গুণের অধিক বেশি, তো আপনার যখন যেখানে একজন থাকার কথা অথবা 50 জন থাকার কথা ওইখানে 100 থাকছে, তো আলটিমেটলি চাপ পড়ছে। বাট অ্যাকচুয়াল ফ্যাক্টটা যদি বলি যে ওরকম না, যে একদম যে মানে রাখার মতো জায়গা, এখনও ওরকম সমস্যায় পড়েনি যে তাকে থাকার মতো অথবা জায়গার জন্য যেরকম জায়গা দিতে হয় ওটা দিতে পারছি না। বিকজ আমরা যখন ক্যালকুলেট করি হিউম্যান রাইটস এবং সব কিছু বেসিক হিউম্যান রাইটস করেই করতে হয় হিসাবগুলো, বাট যখন অ্যাকচুয়ালি হই তখন দেখা যায় অ্যাকচুয়াল যখন আমরা হাউস করি তখন দেখা যায় ওইটাকে কিছুটা, তার পাওয়ার কথা হচ্ছে 36 স্কোয়ার ফিট অথবা এরকম টাইপের একটা জায়গা, তাকে হয়তো পাচ্ছে সে হচ্ছে আপনার ধরেন হাফ পেয়ে যাচ্ছে তখন। সো স্টিল ইট ইজ লিভেবল, বাট মানে আপনি টয়লেট যে পরিমাণ রেখেছেন হচ্ছে টয়লেট ভিতরে যদি ওয়ার্ডের ভিতরে বলি আপনি 50 জনের জন্য টয়লেট, এখন 100 জন থাকলে ডেফিনেটলি ওইখানে একটা চাপ পড়ছে। তো ওই চাপটা কিন্তু বন্দীদের উপরও মানে চিকিৎসা, খাদ্যদ্রব্য, দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু ওদেরও কিন্তু ইফেক্ট করছে, ওদেরও ইফেক্ট করছে। সো আলটিমেটলি অ্যাজ এ হোল এই বন্দীদের আধিক্যের কারণে এই চাপটা কিন্তু বন্দীদের উপরও যাচ্ছে, মানে ইটস নট অনলি স্টাফের উপর এবং সব কিছুতেই। রেশনের কি অবস্থা? রেশন যা দেয়া হয় এটা কি ধরেন যথেষ্ট একজন মানুষের জন্য প্রতিদিন, এবং প্রপারলি এটা ডিস্ট্রিবিউট করা সম্ভব হচ্ছে কিনা? আমি যদি বলি আপনাকে রেশনের যে স্কেল আছে, ধরেন আপনার খাদ্যদ্রব্যের রাইস, আমরা বেসিক যে ইয়াগুলো যদি বলি আপনার ভাত, ডাল অথবা আটা, সবজি, দিস আর ওকে মোর দেন এনাফ আমি মনে করি। বাট যেটা একটু লিমিটেশনস আছে প্রোটিনে, মানে আমাদের যে মানে টোটাল দিনের জন্য যে অ্যালটমেন্টটা আছে, দিস ইজ নাও অ্যারাউন্ড 60 গ্রাম। তো 60 গ্রামে আসলে যদিও রিসেন্টলি বাড়িয়েছে সরকার, কিন্তু এর আগে ছিল এটা 36 গ্রাম, এখন প্রায় নিয়ারলি অ্যারাউন্ড 56 গ্রাম টু 60 গ্রামের মধ্যে ভেরি করে। সো এটার আমরা কিছু ম্যানেজমেন্টও করেছি। ডাল অতিরিক্ত ছিল, ওইটাকে একটু কমিয়ে আমরা প্রোটিনে দিয়েছি, একটা প্রস্তাব দিয়েছি। রাইসটাও অতিরিক্ত নষ্ট হয়, পুরো স্কেলে খেতে পারে না, তো ওইটাকেও কমিয়ে কিছু প্রোটিনে। সরকারের আমাদের যেমন একটা রিকমেন্ডেশন ছিল পুষ্টিবিদ্যার, যেমন 180 গ্রামের মতো একটা রিকমেন্ড। সো এটা আমরা এই মুহূর্তে দিতে পারছি না বাজেট ব্যবস্থাপনার কারণ আমরা প্রস্তাব দিয়েছিলাম, সরকার 60 গ্রামের মতো অ্যাপ্রুভ করেছে। তার মানে হচ্ছে দিনে, এবং এটা কিন্তু এক বেলা আমরা দিতে পারি, 2 বেলা দিতে পারি না। সো এই ক্ষেত্রে প্রোটিনটা ব্যতীত বাকি ফুড স্টাফ যেটা আছে, দিস ইজ আমরা যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি এবং প্রপারলি তাদেরকে দিতে পারি, দিস ইজ মোর দেন এনাফ। না, আমার প্রশ্নটা এইখানেই, ধরেন যে স্কেলিং যেটা ঠিক করা আছে সেইটা সক্ষমতার তুলনায় ধরেন ঠিকঠাকই আছে, কিন্তু এইটা দিন শেষে গিয়ে কয়েদি পর্যন্ত কিংবা বন্দি পর্যন্ত পৌঁছায় কিনা? কারণ আমরা এমনও শুনেছি রেশন আগেই ধরেন অর্ধেক বিক্রি হয়ে যাচ্ছে, বাকি অর্ধেক ঢুকতেছে জেলের ভেতরে। আমি আশা করি যে এখন এটা আপনি শুনবেন না, এবং বন্দি কখনোই রাইস নিয়ে কমপ্লেন করবে না, ডাল নিয়ে কমপ্লেন করবে না, সবজি নিয়েও কমপ্লেন করবে না, আমি আপনাকে নিশ্চিত করতে পারি। বিকজ আমরা এটা আমাদের নজরে এসছে বিষয়গুলো, এবং কিছু কিছু ক্ষেত্রে যে অসাধুতা ছিল তা না, বাট আমরা নিশ্চিত করছি, এবং আমরা এটাও নিশ্চিত করার চেষ্টা করছি কোয়ালিটি, যাতে যে সবজিগুলো আসছে অথবা যে মাছগুলো আসছে অথবা যে ইয়েগুলো আসছে, ডাল এবং চাল যেগুলো আসছে, বলা হয় যে জেলখানার ভেতরে ডালটার সাথে পানির কোনো পার্থক্য নাই। রেদার আমি তো উল্টা কমপ্লেন শুনি যে তারা এখন আমাকে রিকোয়েস্ট করছে যেখানে যেখানে গিয়েছি যে ডালটাকে যাতে একটু পাতলা করা হয়। বিকজ ইট ইজ ফ্যাক্ট যে আপনি যদি 100% ডাল, আমি যেমন বাধ্য করছি যে আমাকে যখন রান্না করার ক্ষেত্রে তাকে 100% ডাল যখন তাকে পানিতে দেওয়া হচ্ছে, এবং আলটিমেটলি আমি নিজেও দেখেছি যে ইট ইস ভেরি এত ঘন, যে কারণ একটু ঠান্ডা হলে এটা একদম জমে যায়, সো আলটিমেটলি তারা খেতে পারে। এখন কিন্তু উল্টা, আপনি এখন যদি সাম্প্রতিক আপনি যদি খোঁজ খবর নিয়ে বলবো, ওরা রিকোয়েস্ট করে যে ডালটাকে যাতে একটু পাতলা করা হয়, পাতলা রাখা হয় যাতে ওরা খেতে পারে। সো এখন মনে হয় আপনি অ্যাটলিস্ট এটা পাবেন না, বাট আপনি একটা কমপ্লেন পাবেন যেটা হচ্ছে মাছ মাংস, যেটা আমি আপনাকে বলেছি, এটা তো আসলে স্কেল ওরা হয়তো অনেক সময় বুঝতে চায় না যে তার স্কেলটা কিন্তু 60 গ্রাম অথবা 56 গ্রাম, সো এটা একবেলা বেশি 2 বেলা আমরা দিতে পারবো না। বাকি আদারওয়াইজ আমার মনে হয় যে ফুড নিয়ে অ্যাটলিস্ট আপনি কোনো কমপ্লেন বা কম দিচ্ছে এরকম কমপ্লেন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বলতে পারি এটা পাবেন না আপনি। আপনার তো এমনি ধরেন মানে সক্ষমতার তুলনায় 2 গুণেরও বেশি বন্দি, কিন্তু এর মধ্যে কিছু বন্দি আছে না যারা একদম চিহ্নিত সন্ত্রাসী, তাদের একটা দীর্ঘ অপরাধের ক্যারিয়ার আছে, মানে একটা দীর্ঘ সময়, এদের যে মানসিকতা কিংবা এদেরকে হ্যান্ডেল করতে কি আপনাদের একটু মানে বিশেষভাবে বেগ পেতে হয়, কিংবা ধরেন এদেরকে মোটিভেটই বা কীভাবে করেন? আপনার এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতজন আছে, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন?
আমার প্রায় ৩,০০০-এর কাছাকাছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। এছাড়াও আপনি যেটা বললেন তারকা চিহ্নিত অপরাধী অথবা শীর্ষ সন্ত্রাসী যারা আছেন, মোস্ট ক্রিমিনাল মাইন্ডেড পিপল যারা আছেন, এরা কিন্তু দে আর ভেরি ট্যালেন্টেড। আমি আপনাকে টুক বলতে পারি, না হলে হয়তো ক্রিমিনাল হতে পারতো না তারা, আমার যেটা অভিজ্ঞতা। তো যে কারণে তাদেরকে ডেফিনেটলি আমাদেরকে ম্যানেজ করতে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে উদ্ভাবনী হতে হচ্ছে, মানে ইনোভেটিভ ওয়েতে তাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। মানে আপনি যদি স্টিরিও টাইপ যান 2 দিন পরেই কিন্তু আপনি দে উইল ফাইন্ড আউট সামথিং ডিফারেন্ট অ্যান্ড দে উইল স্টার্ট প্র্যাকটিসিং ইট। তো ওরকম টাইপের। তো এই ক্ষেত্রে যেটা হয় যে একটা যেটা হচ্ছিল যে কিছুটা আমাদের প্রবলেম ছিল যে আমরা নীতি নৈতিকতার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমরা অতীতে কম্প্রোমাইজ করেছিলাম, এবং জেল, এটা ডেফিনেটলি জেল কর্তৃপক্ষই দায়ী এটার জন্য, আমরাই দায় নিতে চাই যে আমরা এটা করেছিলাম। এবং যে কারণে এখন আমরা যখন সঠিক পন্থায় চলার চেষ্টা করছি অথবা সঠিকতা নির্ধারণ করার চেষ্টা করছি, তাদের ভিতর থেকে একটা প্রবল রেজিস্ট্যান্স এক্ষেত্রে আমরা পাচ্ছি যে না, আগে তো এটা হচ্ছিল, এভাবে হচ্ছিল। আপনি যেটা বললেন যে অনেক কন্ট্রাব্যান্ড আইটেম তাদের ছিল, আমি এরকমও পেয়েছি যে কার্পেট পেয়েছি, হ্যাঁ, তারপর আপনার মিনি ফ্রিজ পেয়েছি, মানে সারপ্রাইজিংলি আরও ডিজিটাল গেজেটে বিভিন্ন পদের গেজেট, এবং মানে দেখেছি যে ওই একজনের কাছ থেকে যে পরিমাণ উদ্ধার হয়েছে ওইটা ফিক্স করতে আমার এক্সপার্ট ডেকে নিয়ে আসছে কী কোন কাজে ব্যবহার করা হয়, এরকমও কিন্তু পেয়েছি। বাট দোজ ডেজ আর গন। আমি আপনাকে একটু বলতে পারি দোজ আর নট অ্যাভেলেবল নাও। আমরা কিন্তু তার জন্য একদম সুনির্দিষ্টভাবে তার জন্য কী একটা বন্দির ক্ষেত্রে যে তার সেল অথবা তার কাছে কী থাকবে এটা একটা একদম সুনির্দিষ্ট তালিকা করে দিয়েছি, ওয়ার্ডগুলোতে ঝুলিয়ে দিয়েছি এবং তাকে জানিয়ে দিয়েছি তুমি এর বাইরে কিন্তু জিনিসপত্র রাখতে পারবে না। সো এখন যখন দেখছে যে আমি তো আগে তো, আপনি যখন 20 বছর ধরে সে আছে, সে কিন্তু অভ্যস্ত এইসব জিনিসপত্র রাখতে, মানে এক ধরনের লাইফস্টাইল তৈরি হয়ে রাইট, এক্স্যাক্টলি। সো তার কাছে মানে না, এটা কেমন কথা, এই কেউ কোত্থেকে আসলো অথবা এই আইজি কোথা থেকে আসলো, মানে এটা তো অদ্ভুত, এটা তো হতে পারে না, এরকম টাইপের আমরা প্রবলেম পড়ছি। বাট আমরা ধীরে ধীরে এগুলোকে, মানে আমরা একদম যে রুথলেস যাচ্ছি তা না, কারণ আপনি একটা গেলে অশান্তির সৃষ্টি হবে। সো আমরা এটুকুলোকে ধীরে ধীরে তাকে সেন্সিটাইজ করছি, তাকে বলছি, জানাচ্ছি এবং তাকে বলছি জেল কোড দেখে তুমি বলো দিস ইজ হোয়াট ইউ আর অথরাইজ উইথ। সো এটা সুনির্দিষ্টভাবে তুমি এটার বাইরে যেতে পারবে না, তুমি দেখা সাক্ষাৎ তোমার ওইটার বাইরে ডিউর বাইরে তুমি করতে পারবে না, ফোন কল তুমি যেটা ডিউ আছে এটার বাইরে যেতে পারবে না, লয়ারের কনসালটেন্সি এই সময় করতে পারবা। সো এবং তোমার খাবার দাবার, আগে যেমন একটা কমন অভিযোগ আমরা পেতাম যে বাসার খাওয়াই তো খাচ্ছে, বিরিয়ানি, হাজি বিরিয়ানি অথবা নাকি রেগুলার অর্ডার দেওয়া থাকতো, এরকম টাইপের। বাট আমি মনে করি যে অতি সম্প্রতি আপনি চেক ব্যাক করতে পারেন, আর ক্যান অ্যাসিওর ইউ দ্যাট উই আর এনশিওরিং দ্যাট হি ইজ বিং সার্ভ উইথ দ্য ফুড দ্যাট ইজ অথরাইজ। এটা আমরা করছি। হ্যাঁ, এর বাইরে যে একটা আপনি জানেন যে জেলখানার ভিতরে একটা ক্যান্টিন আছে, যেটা আসলে কোনো এক সময় করা হয়েছিল যে এইসব মানে হয়তোবা যেহেতু চাহিদার তুলনায় জিনিসপত্র একটু কম সাপ্লাই আছে অথবা যেটা বন্দি যেভাবে চায়, সো ওই ক্ষেত্রে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য একটা ক্যান্টিন করা হচ্ছে, যেখানে সেই কিন্তু দে ক্যান বাই, ওরা তাদের রিকোয়ার্ড আইটেম অনুসারে তারা বাই করতে। বাট এটাও কিন্তু আমরা একটা কন্ট্রোল স্টেপ, আগে যেমন একটা ওয়ার্ডকে আমরা শুনেছি যে একটা ওয়ার্ড তার একজন বন্দি, একদম পয়সাওয়ালা বন্দি থাকলে তার কাছ থেকে কিন্তু ওরা সবাই খাওয়া দাওয়া করতো, মানে একজনই সবাইকে খাওয়াতো, এরকমও শুনেছি আর কি আমরা। মাঝে মধ্যে জেলখানায় প্রীতিভোজ দিয়ে দিল একজন, আজকে সবাই বিরিয়ানি খাবে বন্দিদের, এরকমও শুনেছি, পেয়েছে। বাট আমরা এগুলোকে কন্ট্রোল করেছি, তাকে এক্সপেন্সের উপর একটা লিমিট টেনেছি, হায়ার লিমিট, তার ক্যাশে কত টাকা থাকতে পারবে, মান্থলি এক্সপেন্ডিচার কত হইতে পারবে ম্যাক্সিমাম, ওরকম একটা ক্যালকুলেট করে তাকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। তো এক্ষেত্রে একদম পুরোপুরি এখনও, যেহেতু আমরা ধরেন একটা লম্বা সময় অনভ্যস্ততার কারণে, যে আপনি যেটাকে অলরেডি একটা তার সে ভাবছে যে এরকমই, যেমন কয়দি ড্রেস পরবে না, মানে এটা এবার এতদিন পড়তে হয়নি, এখন কেন পড়তে হবে, বাট ইউ আর কনভিক্টেড, ইউ আর সাপোজ টু পুট অন স্পেসিফিক ড্রেস। তো এটা তাদের কাছে একটা রেজিস্ট্যান্স, তো আমরা এটাকে কঠোরভাবে করছি, ইনশিওর করার চেষ্টা করছি। সো অভ্যস্ত হতে সময় লাগছে, বাট ইট উইল বি ডান ইভেনচুয়ালি। আপনি যে অশান্তির কথা বলছিলেন যে তারা যাতে অশান্তি না করে এই জন্য নানা রকম মেজার্স নিচ্ছেন, আমরা ওই যে সিনেমায় অনেক সময় দেখি না, জেলের ভিতরে গ্রুপ হয়ে যায়, এই গ্রুপ ওই গ্রুপকে মারে, আবার এই গ্রুপের মধ্যে লিডারও থাকে, এইরকম কি বাস্তবতা আছে বাংলাদেশের জেলগুলোতে? অবশ্যই আছে। মানে আপনি যদি দেখেন যে গ্যাং টাইপের, ধরেন কিশোর গ্যাং টাইপের, আপনি যদি দেখেন যে এরকম দেখা যায় অনেক, ধরে বিশেষ করে ছোটো ছোটো বা যেগুলো বিভিন্ন জায়গাতে ধরা পড়ে। এছাড়া পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে, আইডিওলজি নিয়ে, ওইখানে এক নেতার ফলোয়ার অথবা উনিও আছেন, ওনার সাথে কিছু ফলোয়ার আছেন, এরকম আমরা পেয়েছি। এবং কারাগারে কিছু বিশৃঙ্খলার চেষ্টা ওনারা করেছেন, এবং এই ক্ষেত্রে আমরা শক্ত হাতে এগুলোকে হ্যান্ডেল করেছি। তাদেরকে বিভিন্ন জায়গায়, এক জায়গায় একই প্রকৃতির অথবা একই ধরনের লোককে একই জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি, অথবা যারা ঝামেলা করছে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দিয়েছি। তো ওই ক্ষেত্রে তারা দেখেছে যে ভাই ঝামেলা করলে তো অনেক দূরে পাঠিয়ে দেবে, তার চেয়ে ওরকম বাড়ির কাছে আছে। সো এই মেজর টুলসগুলো কাজ করেছে এবং আমরা অত বেশি সমস্যার মধ্যে পড়িনি। বাট দেয়ার আর পিপল,
যারা বিশেষ করে যারা লম্বা সময় তারা বন্দী হিসেবে থাকে এবং যারা লিডারশিপ টাইপের মানে টেররদেরও লিডার টাইপের তাদের কিছু ফলোয়ার থাকে, তাদেরকে আমরা তাদের ফলোয়ার থেকে দূরে সরানো হচ্ছে। এই কারণে কন্টিনিউয়াসলি আমরা শাফলিংয়ের মধ্যে রেখেছি তাদেরকে, যাতে ওরকম যে কে বসতে না পারে আর কি। আপনি কখনো এই বন্দীদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন, যারা ধরেন দুর্ধর্ষ সন্ত্রাসী আমরা যাদের বলি আর কি নানান ভাষায়, তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন? মানে তারা কি বলতে চায়? ওই যে আমি যেটা বললাম, অনেকে বলে যে জেল থেকে বের হইতে চায় না, এরকমই আমরা গল্প শুনেছি। এরকম কারোর সাথে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কথা বলার? জি, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্টটাই হচ্ছে মহাপরিদর্শক, সো আই কিপ রোটেটিং এবং ভিজিটিং, টকিং। অনেক সময় দেখা যায় তাদের সবার সাথে বসে একসাথে কথা বলি, মানে বন্দীদের সাথে সামষ্টিকভাবে, অথবা অনেক সময় দেখা যায় কিছু পার্টিকুলার ইস্যুজ আছে যেগুলো আলাদা আলাদা করে বন্দীদের সাথে ওরকম কথা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে এরকম দুর্দর্শ অথবা তাদের সাথেও কথা হয়েছে বিভিন্ন সময়, এবং তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট অথবা তাদের বিভিন্ন রকমের দাবি অথবা চাহিদার কথা আমি শুনেছি। তাদের কাছে ফ্রি ফ্র্যাঙ্ক কথা হচ্ছে। অনেক সময় দেখা হচ্ছে কেন এটা করেছে, সে আজকে এখানে কিভাবে আসলো, এরকমও কথা অনেক সময় হয়েছে। এবং তারা বলে, আসলে জেলখানায় বসে কিন্তু তারা অনেক কথাই বলে, হয়তোবা সত্য মিথ্যার মিশ্রণ থাকতে পারে, বাট অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন জিনিস বলেছে। আমরা তাই যেমন তার প্রবলেমগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি, একইভাবে তার সাইকোলজি বোঝার চেষ্টা করেছি যে সে কী করতে পারে অথবা কীভাবে চিন্তা করছে। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমি আপনাকে বলতে পারি আর কি। আপনার শোনা সবচেয়ে ইন্টারেস্টিং গল্প কোন বন্দির কাছ থেকে শুনেছেন, মানে যেটা শুনে আপনারও একটু ভিন্নভাবে ভাবতে বাধ্য হয়েছেন আপনি? যেমন একজন আমাকে শুনেছিলাম যে সে আমার যখন জানলাম অথবা বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম যে সে ওখানে বসেই তার আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করছে, তখন আমার একটু মানে জানার চেষ্টা অথবা আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কীভাবে সে কন্ট্রোল করে। তো তার সাথে আমি বসে তার সেলে যেহেতু সে স্বভাবতই দুর্দর্শবন্দিত সেলেই থাকে, তার সাথে বসে আমি আমার জেলার সুপারকে সরিয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে তোমরা দূরে যাও, মানে একা কথা বলে। কারণ ওরা অনেক সময় দেখা যায় জেলার সুপার থাকে, তারাই তো ম্যানেজ করে আলটিমেটলি তাদের সামনে। তো তাকে বললাম যে আপনার শুনেছি যে আপনি এখানে বসেই খুনের আদেশ দেন অথবা চাঁদাবাজির কথা বলেন, এটা কেন শুনি, মানে আসলেই কি করছেন না আপনার নামে কি করছে? তো প্রথম সে বললো যে না, আসলে আপনি যেটা শুনেন এটার 60-70% ফলস। মানে উনি বললেন যে আমিও জানি আমার নাম ব্যবহার করে বিভিন্নভাবে তারা মানে মানুষকে ধোঁকা দেয়, বাট যেহেতু আমার নাম বিখ্যাত অথবা কুখ্যাত, যে কারণে মানুষ ভয় পায় এবং শুনে যে এরকম যদি XYZ সন্ত্রাসী XYZ পক্ষ থেকে বলছে, তো তখন তারা আসলে ভয়ে কিন্তু তারা এই মানুষকে ওভাবে হয়তো আদায় করে, একটা ব্লাফ করে। বাট উনি স্বীকার করলেন যে 70% বললাম যে এরকম, 30% উনি বলছেন হ্যাঁ আমি তখন নেক্সট কোয়েশ্চেন হলো যে আপনি এত প্রিকশনসের মধ্যে রাখছি, এত নজরদারি, আপনার 1-to-1 ডিউটি, মানে একজনের পিছনে একজনই লাগিয়ে রেখেছে, তারপর হাউ ডু ইউ কমিউনিকেট? তো বলে যে আসলে এটা খুবই কঠিন, আপনি যেটা করছেন যে আপনি তো কন্টিনিউয়াসলি লোক বদলাইতে থাকেন, যে কারণে আমার খুব প্রবলেম হয়। তো আমার যে কীরকম বলেন? তো বলছেন আগে তো লোক থাকতো যে আসে ঠিক আছে 1 মাস ধরে থাকলে প্রথম 15 দিন খুব গরম থাকতো, যে মানে কথা বলবে না, এটা বলবে না, আস্তে আস্তে একটু করে কথাবার্তা বলে তারপর এক সময় মানে আমি কনভিন্স করতে পারলাম। আপনি করতেন কি? যে এটা বিভিন্ন উপায় টুলস আছে, যেমন অনেক সময় দেখা যায় তারা বিশেষ করে টাকা পয়সার প্রলোভনে, বিভিন্ন সুবিধাদির প্রলোভনে, একইভাবে অনেক সময় দেখা দুর্দর্শ লোক আছে যদি লোকাল পায় তাদেরকে কিন্তু হুমকিও দেয় যে আপনি তো বাইরে যাবেন না, অথবা আপনি যে এখানে আছেন আমি তো জানি, আপনার ফ্যামিলিকে আমরা দেখে নেব, এরকম টাইপের কিন্তু হুমকিও প্রদর্শন করে। সো দে ওয়ান্ট ডিফারেন্ট মানে আমি বলবো যে টুলস যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তো তারপরেও বললো যে আপনি ধরেন আপনি এখন, সে বললো যে আপনি তো জামা লাগা দিচ্ছেন, এখন তো কথা বলতে পারেন না, তারপরে তো আপনার যোগাযোগ থামছে না। তখন উনি বললেন যে না, এখন আমি চিরকুট ব্যবহার করি। তার মধ্যে চিরকুট যে আমরা তো এরকম চেক করি, বলছে না এটা আপনি খুঁজে পাবেন না। তাই আমি বলছি আপনি বলেন যে কীভাবে পাঠান। আসলে উনি আর বললেন না চিরকুট মেথডে কীভাবে মানে সে কমিউনিকেট করছেন, সে বললো যে এখন সে ছোটো ছোটো চিঠে। তো আমি বললাম যে আপনি কি লিখেন? বলে না, এটা আবার ইন্টারেস্টিং। তা আমি বললাম যে তাহলে কী পাবো? বলে যখন আমরা এই মেসেজটা একজনকে তাই কমিউনিকেট করে, এবং ধরেন একজন লো প্রোফাইলের বন্ধুকে যখন কমিউনিকেট করে, সে তো আসলে এত স্ট্রিক্ট স্ক্রুটিনির মধ্যে ওয়াচের মধ্যে থাকে না। সো তাকে মেসেজটা দেয় এবং সে লিখে কিন্তু জায়গা মতো কোনো না কোনোভাবে ও যখন গারদে যায় অথবা যখন আদালতে আসে তখন কোনো না কোনোভাবে তাকে হ্যান্ড ওভার করে দেয়। তো এটা আসলে খুব ইন্টারেস্টিং, মানে তাদের যতই কমিউনিকেশন বন্ধ করার চেষ্টা করা হয় তখন দেখা যায় কোনো না কোনোভাবে তারা মানে থার্ড পার্টি অথবা ফোর্থ পার্টি
কথাবার্তি এরকম করে তারা কিন্তু কমিউনিকেট একদম জিরো কমিউনিকেশন। সে বললো যে আপনি যতই মানে মাল্টিপল লেয়ারে যোগাযোগ। জি জি, মানে উনি আমাকে বললেন যে আপনি যতই আপনি আপনারটা করতে থাকবেন, আমি আমারটা খুঁজে বের করবো, বাট আই উইল হ্যাভ মাই ওন মিস। তাই আমি বললাম যে মানে আপনার কি মনে হয় না একসময় থেমে যেতে পারে? বলছে না, আপনি আমাকে শুধুমাত্র যদি চাঁদে তাদের পাঠিয়ে দেন তখন হয়তো আপনি বলবেন, এরকম করে বললেন। মানে এতটা কনফিডেন্ট তারা। জি, মানে তাদের এটা হচ্ছে তার ফ্রি কনফেশন, হয়তো সেটা সে তার জেলার সুপারের সামনে করবে না, বাট যেহেতু আমি আলাদা 1-to-1 আলাদা করে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বললেন। বাট ইট ইজ ট্রু যে আমি দেখেছি যে মানে একদম ভেরি ভেরি হাই প্রোফাইল, ভেরি ভেরি সিরিয়াস বন্দি, তারও তথ্য আদান প্রদানের জন্য চিরকুট আমি উদ্ধার করতে পেরেছি, এবং আই ওয়াজ সারপ্রাইজ যে আমাদের লোকজন তাকেও হেল্প করছে। এটা আমি আসলে অনেক সময় অবাক হই। আমার কারারক্ষীদের আমি বলি যে দেখো, সে রাষ্ট্রীয়ভাবে এত একটা ক্ষতিকর কাজ করেছে অথবা রাষ্ট্রকে বিপন্ন করেছে, এই লোকটাকে তুমি কেন হেল্প করছো? মানে এই সামান্য টাকার কাছে তোমরা সারেন্ডার করে ফেলছো। তো আসলে তাদের মোটিভেশন টুলস আমার জানা নাই কিভাবে তারা করে। তারা রিয়েলাইজ করে যে দিস ইজ নট রাইট, বাট স্টিল দে টেন্ড টু ডু ইট। আপনার যে মানে 3000-এর মতো বললেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যাদের ফাঁসির রায় হয়ে গেছে, এদের মানসিকতা কেমন থাকে? মানে ধরেন এরা তো জানে মানে টুডে টুমরো আই এম গোনা ডাই অর আই এম গোনা বি হ্যাংড, মানে তারা কি একটু রেকলেস হয়ে যায়, একটু বেপরোয়া হয়ে যায়, নাকি তারা আবার ডাউন টু আর্থ হয়ে যায়? মানে দুইটা হওয়ার সম্ভাবনাই থাকে। এটা আসলে মানে এটা ভেরি করে। একটা গ্রুপ আছে মানে 3000-এর কাছাকাছি, 2500-এর একটু অধিক এই মুহূর্তে আছে আমরা যদি বলি। এর মধ্যে একটা সংখ্যক আছে যারা আসলে মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত হওয়ার পরে তারা আসলে একদম মানে চুপচাপ মেরে যায়, মানে দে বিকাম ভেরি হেল্পলেস একটা সিচুয়েশনে চলে যায়, এবং তাদের আমি বলতে সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে চলে যায়। কথাবার্তা থামিয়ে দেয়, হয়তো আপনার ধর্মীয় কর্মপালন ছাড়া অন্য কিছুতে তাদের ইয়ে থাকে না। একটা গ্রুপ অফ পিপল আছে। বাট ইন্টারেস্টিংলি আরেকটা গ্রুপ অফ পিপল আছে, দে বিকাম ভেরি ভায়োলেন্ট, রুথলেস, অ্যান্ড দেন মানে আনকন্ট্রোল টাইপের একটা বিহেভিয়ার শুরু করে তারা অনেক সময় দেখা যায় তারা মানে সরাসরি বলে যে আমার তো ফাঁসিই হবে, আমি আপনার এত কথাবার্তা শুনে কী হবে। তো এরকম আসলে সংখ্যাটা 2-1 হলেও তো ম্যানেজ করা যায়, বাট যখন সংখ্যাটা অনেক, বিশেষ করে আমাদের হাই সিকিউরিটি কারাগারগুলোতে, কারাগারে সংখ্যাটা অনেক বেশি, সবচেয়ে বেশি বন্দী ওইখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত থাকে, মানে কাশিমপুরে। তো ওখানে সংখ্যাটা যখন থাকে তখন তাদের আসলে অত্যন্ত কঠিন, মানে তাকে এই আজকে হাঙ্গার স্ট্রাইক, তো কালকে এটা করবে, তো পরশু এটা করবে, এবং তারা শুনতে চায় না। তাদেরকে ম্যানেজ করেন কিভাবে? দিস ইজ এ রিয়েলি টাফ জব। আমি যে বলি আমার যে জেল সুপার এবং জেলার আছেন, তার মেইন টুলসটা কিন্তু মোটিভেশন অ্যান্ড কাউন্সেলিং। তো ছোটো ছোটো মানে আপনার লিবার্টি, ছোটো ছোটো অ্যালাউন্স তাদেরকে নিয়মের মধ্যে থেকে অ্যালাউট করে, লাইক সে মানে আনরুলি হয়ে গেল, ধরেন সিগারেট একটা তার বড় ইস্যু, মানে সিগারেট না দিলে তারা মোটামুটি আপনার একদম পুরোপুরি একদম আনকোঅপারেটিভ হয়ে যায়। তো এইসব বিষয়গুলোকে এবং প্রতিনিয়ত প্রচুর কথা বলতে হয়। আমি দেখেছি সুপারকে মানে কন্টিনিউয়াসলি, এবং এক একজনের এক এক রকম। তো ওদেরকে ওই বিষয়গুলো যখন বিবেচনা করে আনা হয়, সো আলটিমেটলি মোটিভেশন কাউন্সেলিং ছাড়া কিন্তু তাদের, বিকজ তাদের অলরেডি তো ক্যাপিটাল পানিশমেন্ট, সে জানে যে তার আর কি হবে। তো ওরকম টাইপের একটা সিচুয়েশনে তারা কিছু আমাদেরকে প্রচুর মোটিভেশন কাউন্সেলিং করতে হয়, যেটা প্রতিনিয়ত কিন্তু তাদের করে। আর একটা গ্রুপ আছে তারা হয়তো বা এক্সপেক্ট করে যে তারা হয়তো ছাড়া পেয়ে যাবে হায়ার কোর্টে, অথবা তাদের হয়তো মৃত্যুদণ্ড না হয়ে আপনার একটা বড় কনভার্সন হবে, যে তারা যাবে। তারা কিন্তু রিমেইন কশাস, তারা কিন্তু দে রিমেইন। কোন সংখ্যাটা বেশি? আমি যদি বলি আপনাকে, মিডল সংখ্যাটাই বেশি। মানে তারা ধরেন আপনার একটা বড় সংখ্যা আছে, তারা এক্সপেক্ট করে যে তারা যদি সব কিছু অর্ডারলি যায় তারা হয়তো বা ছাড়া পাবে, অথবা অ্যাটলিস্ট মৃত্যুদণ্ড হবে না, মেবি যাবজ্জীবন হবে, অথবা লাইফ। এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যারা আসামি, এদেরকে সবাইকে যে কন্ডেম সেলে রাখা হয়, কন্ডেম সেল নিয়ে ধরেন নানান রকম আলাপ আছে। আমি আমাদের পুরনো ঢাকার যে আগের পুরনো কেন্দ্রীয় কারাগার, সেইখানটা ওই জেলটা পরিত্যক্ত হওয়ার পর আমি ওইখানে গিয়েছিলাম। কন্ডেম সেল এটা আসলেই মানে এতটুকু জায়গা, এই জায়গায় একটা মানুষকে রাখলে সে এমনিই তো মোরালি মরে যাওয়ার কথা মৃত্যুদণ্ড পাওয়ার আগে। মানে এখনকার বাস্তবতাও কি তাই? মানে কন্ডেম সেলটা আসলে কেমন? না, আসলে প্রথমে কারেক্ট করে দিতে চাই, বর্তমান জেলে কোনো কন্ডেম সেল নাই।
মানে দিস ইজ অল ওভার সেল, মানে সেলুলার জেল আছে, সেল আছে বিভিন্ন কারাগারের। তো এখানে এই সেলগুলো বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করি। আপনি যেটা পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখেন বকশীবাজারে যেটা। ওই প্যাটার্নের কোনো সেল আমাদের আপনাকে একটু নিশ্চিত করতে পারি বাংলাদেশ জেলে এরকম টাইপের কোনো ইয়ে নেই। সো আমরা এবং ডেজিগনেটেড কোনো কন্ডেম সেলও আমাদের নাই। এখন আমরা কোনো সেলকে আর কন্ডেম সেল বলি না একটা, মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলাদা করে রাখার জন্য কোনো জায়গা নেই, সেল মানে ইট ইজ It's all সেল। cell. জি, এটাতে ধরেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেমন থাকে, এখানে যেমন কোনো ভায়োলেন্ট বন্দী যে হচ্ছে কথা শুনছে না তাকে পানিশমেন্টের আওতায় থাকছে, কেউ যদি অসুস্থ হয় তাকে রাখছে, কোনো সেন্সিটিভ বন্দী তার সেফটি ইস্যু আছে কারাগারেও, তার সেফটি আমরা থ্রেটেন মনে করি যে তাকে ওপেন রাখলে হয়তো সে থ্রেটেন হবে, ওর তার সেফটির জন্য তাকে সেলে রাখে। সো এরকম বিভিন্ন পদের সেল আছে, বাট আপনি যে ভয়াবহ চিত্রের কথা বলে এরকম আসলে আমাদের এই মুহূর্তে কোনো সেল নাই, যে কারণে কন্ডেম সেল বলেও কিছু নেই। আমরা যাকে যে কারণে রাখি ওইটা ডেজিগনেট করে দেখি। কোনো একটা সেল আছে যক্ষা সেল, মানে যক্ষার কোনো পেশেন্ট ওইখানে থাকছে, কেউ হচ্ছে মানসিক প্রতিবন্ধী, তাকে কিন্তু ওই সেলে রেখে মানসিক প্রতিবন্ধী সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। একইভাবে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমি লিখে রাখছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সো এরকম টাইপের ব্যাপারটা। আপনি অনেক টাকা পয়সার ফ্লোর কথা বলছিলেন। আমি রিসেন্টলি দেখেছিলাম আপনারা বোধহয় মুন্সিগঞ্জে ক্যাশলেস কারাগার করেছিলেন। এইটার কনসেপ্টটা কি? কারাগারে আপনি যেটা বলেছেন যে ওই যে বাঘের দুধ পাওয়া যায় এরকম টাইপের একটা বাঘের চোখ, সরি, তো ওরকম টাইপের যেহেতু টাকা থাকলে, অনেক টাকা থাকলে যেটা হয় যে যখন আপনার ফ্রি ফ্লো, আপনি তো টাকা উদ্ধারও করেছেন। জি জি, আমরা প্রায় প্রথম দিকে একদিনে এক সপ্তাহে সম্ভবত 80 লক্ষ টাকা আমরা ঢাকা জেল থেকেই উদ্ধার করেছি। কেন এভরিবডি হ্যাড মানি, মানে কেরানীগঞ্জ থেকে। জি, সেন্ট্রাল কারাগার। বিকজ সবার কাছে যখন জিজ্ঞেস করছে ভাই টাকা কেন, বলছে ভাই সব কিছু করতে তো টাকা লাগে, মানে সেলের বাইরে থাকতে গেলে তো টয়লেট ব্যবহার করতে টাকা লাগে, কোথায় থাকবে এটার জন্য টাকা লাগে। মানে ওরা একজন আমাকে বলছিল বন্ধু যে আপনি নিঃশ্বাস নিতে হলো টাকা লাগে, মানে এরকম টাইপ। তো বাট আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আপনি আমাকে নিশ্চিত করতে পারি যে ওরকম মানে একদম যে অফুরন্ত টাকা কারাগারে ঘুরবে এটার কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়ত হান্ট করছি এবং কেউ পেলে তাকে পানিশমেন্ট এবং জরিমানার মধ্যে পড়ছে অথবা বিচার ব্যবস্থার আওতায় আসছে। সো ওইটা থেকে আমার কাছে মনে হয়েছে কারাগারে যদি বন্দীদের কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন প্রভিশনের জন্য তাদেরকে টাকার প্রয়োজন হয়, লাইক ক্যান্টিন যেখান থেকে হচ্ছে সে তার ডেইলি প্রভিশনস, টুথব্রাশ, টুথপেস্ট, লুঙ্গি, জামা কাপড়, এগুলো অনেক দিন যারা থাকে তাদের লাগে। টেলিফোন করতে হলে তাদের টাকা লাগে। বেসিক্যালি এই জিনিসগুলো করতে যেটা হয় যে অনেক সময় দেখা যায় টাকা যখন তার পিসিতে দেয় তখন দেখা যায় অনেক সময় দেখা যায় জমা দেওয়ার সময় কেউ না কেউ অসাধু কেউ বললো যে আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিলেন, বন্দির জন্য 800 টাকা হলো, 200 টাকা কিন্তু আপনার সার্ভিস চার্জ নিয়ে নিলেন, বাট দ্যাট ইজ আনঅথরাইজ। একইভাবে যখন ক্যান্টিনে যখন কেনাকাটা করে তখন দেখা যায় একজন আরেকজনের নাম দিয়ে জিনিসপত্র কিনে ফেলছে, সে ধরতে পারছে না, অথবা যদি টপ টেরর কেউ থাকে সে তার ভয়ে আর কিছু বলবে না, অন্য সে একজনের নামে কিছু খেয়ে ফেললো, এরকম তার মানে বন্দিরা অনেক কমপ্লেন করছে তার টাকা দিয়ে অন্য কেউ কিছু একটা নিয়ে যাচ্ছে। একইভাবে ধরেন যে কিছু বন্দি আছে তারা আসলে সামর্থ্যের মধ্যে আছে, তারা অনেক বন্দিকে পালার একটা চেষ্টা করে, তাদেরকে সাঙ্গপাঙ্গ ক্রিয়েট করার জন্য একটা গ্রুপিং, গ্যাং বানানো। সো ওইখানেও কিন্তু তার এই টাকাটা ব্যবহার হয় এবং তাদের কন্ট্রোল থাকে না আমাদের। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে এবং লাস্টলি যখন ফেরত যায় তখন তার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওইটা দিতে যেয়ে দেখা যায় আমাদের অনেক সময় আমাদের কর্মকর্তা কর্মচারী অনেকে কিন্তু গরিমসি করে এবং একটা পোর্শন অনেকে হয়তো দেখা যায় জেলখান থেকে ছাড়ছে, এখন এই টাকা চাইতে গেলে আবার নতুন করে জেল লাগে কিন্তু তো যে কারণে দেখা যায় তারা কিন্তু চুপ করে যায় এবং পরে দেখা যায় আমাদের কাছে কমপ্লেন করে যে তার টাকা দেয় নাই অথবা কিছু পোর্শন রেখে দিয়েছে। এই অভিযোগগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা ডিজিটাইজ একটা সিস্টেম চালু করেছি। আমরা টেস্ট অ্যান্ড ট্রায়াল করছি প্রথম জেল হিসেবে মুন্সিগঞ্জে। জি, এখানে কনসেপ্ট হচ্ছে আপনার ভিতরে কোনো বন্দির কোনো টাকা তাদের কাছে থাকবে না, নো ক্যাশ। সো ওরা যেটা হচ্ছে বন্দির আত্মীয় স্বজন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, বিকাশ হোক যে কোনো মাধ্যমে। আরেকটা বড় সমস্যা ছিল যেটা হচ্ছে আপনার এসে টাকা দিতে হয়। সো এটা করতে যায় দেখা যায় তাকে কিন্তু যে একটা ধরেন মুন্সিগঞ্জ অথবা কেরানীগঞ্জ তাকে কিন্তু ওই লোকটাকে আসলো টাকা দিল, দেখা যায় যে টাকা জমা দিল তার চেয়ে বেশি ট্রান্সপোর্টেশন তার, মানে ফিজিক্যালি একটা মানুষকে যেতে হচ্ছে। তো হ্যাঁ, তারপর মানুষের খরচপাতিও বেড়ে যায়। তো অনেক দেখা যায় অসহায় লোক আসতেও পারে না, টাকা দিতে পারে না। ওইটা মাথায় রেখে আমরা এই প্ল্যাটফর্মটা করেছি সোনালী বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে, সোনালী ব্যাংকের একটা ফিনান্সিয়াল টুলসের মাধ্যমে এই জিনিসটা পুরোটা করা হয়েছে। এবং এটার মাধ্যমে আমরা যেটা করছি বন্দির আত্মীয় স্বজন কেউ যদি টাকা দিতে চান অনলাইনে অথবা বিকাশ অথবা যে কোনো কারণে সে না এসেই সে টাকাটা জমা দিতে পারবে, ভার্চুয়াল মানি জমা দিতে পারবে, ওর অ্যাকাউন্টে চার্জ হয়ে যাবে। যাওয়ার পরে সে কিন্তু আমরা তাদেরকে RFID ট্যাগ দিয়েছি। আচ্ছা, সে যে ক্যান্টিনে যাবে ট্যাগ দিয়ে সে কিন্তু অটোমেটিক্যালি তার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে এবং সে কিন্তু জিনিসপত্র কিনতে পারবে। সকল বন্দীকে আলাদা করে RFID ট্যাগ দেওয়া হয়েছে? জি। কতজন বন্দীকে দেওয়া হলো? ওইখানে আমাদের বন্দী আছে প্রায় 1500 মতো, সবাইকে ইন্ডিভিজুয়ালি দেওয়া। এটা আমাদের পাইলট, বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশ জেলে এই মডেলটা চলে আসবে। সো এখন যখন সে ট্যাগটা দিল তারপরে কিন্তু তার ক্যান্টিন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হলো, সে তখন তার আইটেমগুলোকে তার কিওস্ক অথবা তার কম্পিউটারের মাধ্যমে সে কিন্তু অর্ডার করে সে চিট নিয়ে আসে। সো এখানে অন্য কেউ কিন্তু তার আর জিনিস নিতে পারছে না, কারণ তার
তার RFID তার কাছে। তার কাছে। সো এটা যেমন একটা বিষয় বলছে, তার টেলিফোন করতে গেলে সে ওই ট্যাগ দিয়ে যাচ্ছে, অটোমেটিক তার অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে, এখানে আর কেউ মাঝপথে টাকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। সো এখন দিন শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বচ্ছতার মধ্যে কত টাকা ইন হলো, কত টাকা খরচ করলো, কত টাকা তার ব্যালেন্স থাকলো। সেমলি যখন বাইরে যাবে তখন কিন্তু তার ওই যখন সে একটা টোকেন নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে কিন্তু ক্যাশ আউট করে নিয়ে সে চলে যেতে পারবে। সো এখানে যে মানে 500 টাকা আছে, আপনি 200 টাকা দিয়ে অথবা 5,000 টাকা আছে 2,000 টাকা রেখে যান, এরকম সে যাওয়ার সময় এটা বিল্ট ইন, সে যখন চেক আউট করবে বন্দি হিসেবে তার সে রিলিজ হয়ে যাবে, তখন ওই টোকেনটা সে অটোমেটিক ডিজিটাইজেশনের মাধ্যমে পাবে এবং সে বাইরে থেকে যে কোনো এজেন্ট থেকে টাকাটা নিয়ে যেতে পারবে। সো ইট ইজ ডান কমপ্লিটলি। এবং আমি মনে করি যে বাংলাদেশ জেলে স্বচ্ছতা আনার ক্ষেত্রে এটা একটা মানে বড় ভূমিকা রাখবে ভবিষ্যতে। এটা ধরেন আপনাদের পরিকল্পনা অনুযায়ী মানে সারা দেশে করতে এটা কি পরিমাণ সময় লাগতে পারে? সমস্যা খুব একটু বটে, প্লাস হচ্ছে আপনার আর্থিক বিষয়টাও আছে। সো আমরা এটাকে কম্বাইন করার চেষ্টা করছি। সরকারের অনেক টাকা এখানে খরচ করবো না, আমাদের যেটা পরিকল্পনা আছে, এই যে কাজটা করছি এটা কিন্তু কমপ্লিটলি আমরা একটা বেসরকারি একটা সংস্থার সহায়তা নিচ্ছি এখানে। এবং মানে তারা অর্থায়ন করছে না, তারা বেসিক্যালি সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা বাই করছে। আচ্ছা, মানে সার্ভিসটা বাই করতে যে ন্যূনতম একটা অল্প একটা টাকা, যেটা আপনি বিকাশের টাকা ট্রানজ্যাকশনের জন্য ওরকম টাইপের একটা ট্রানজ্যাকশনটা, ওই টাকাটা এবং বন্দীদের আত্মীয় স্বজনই তারা এটা পে করবেন। সো আলটিমেটলি যেটা হচ্ছে দিন শেষে কিন্তু সরকারের কোনো এডিশনাল কোনো কস্ট এবং চার্জ যাচ্ছে না। আচ্ছা, বন্দির ক্ষেত্রেও কিন্তু একটা স্বচ্ছতা থাকছে, সে আপনি যেমন বিকাশে চার্জ করলে তো টাকা নিতে, একইভাবে ও সার্ভিস চার্জটা নিচ্ছে, বরং আসা যাওয়ার খরচটা বাঁচলো। প্লাস হচ্ছে আপনি দেখা সাক্ষাৎও কিন্তু ওই একই জিনিস, মানে আপনি অটোমেটেড পদ্ধতিতে এই পুরো সার্ভিসটা আমরা বেসরকারি সংস্থার সহায়তার মাধ্যমে করছি, এবং যাতে বন্দিরও যাতে সেবা পায় ন্যূনতম খরচ। আপনি ধরেন একজন বন্দি যদি আপনার কেরানীগঞ্জে যেতে চায়, বন্দির আত্মীয় স্বজন, আমরা হিসাব করেছি প্রায় 3,000 টাকা তার কিন্তু যাতায়াত থেকে শুরু করে খাওয়া দাওয়া শুরু করে সব লাগে। বাট এখন সে কিন্তু ওই 3,000 টাকা ইনফ্যাক্ট সে পাঠিয়ে দিতে পারে, এবং না মানে 3,000 টাকা তার লাগছে হচ্ছে কিন্তু সে যায় টাকা দেওয়ার জন্য, আর টাকা যেটা দিবে ওইটা তো আলাদা না, মানে সেটাই ওই 3,000 টাকাই পাঠিয়ে দিতে পারে, যেটা পাঠানোর কথা সেটা পাঠানো লাগলো, হ্যাঁ এডিশনাল হলো না। সো এই সহায়তাটা পাবে এবং ন্যূনতম কস্টে। তো আলটিমেটলি দেখা যাবে একটা উইন উইন সিচুয়েশন হবে, বন্দীদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং বন্দীদের আত্মীয় স্বজন সহজলভ্যভাবে তারা কাজটা করতে পারে। আপনাদের আরেকটা কনসেপ্ট আছে বোধহয়, ইন্ডাস্ট্রিয়াল জেল, এইটা দিয়ে আপনারা কি ধরনের আউটকাম চান? আরেকটু বলে রাখি, যেটা হচ্ছে RFID ট্যাগটা আমাদের যেটা নিশ্চিত করবে বেসিক্যালি, এটা আমাদেরকে বন্দীদের অ্যাকাউন্টেবিলিটিও, মানে কে কোথায় গেল না গেল কিন্তু, অথবা জোন ভায়োলেশন করলো কিনা, দিন শেষে অ্যাকাউন্টে বা কতজন বন্দী আছে, মানে এখন কিন্তু ইনসাইড প্রেমিসিস তাকে ট্র্যাক করার জন্য, এবং গুনতে আমাদের 3 বার গুনতে হয় কিন্তু বন্দী জেল কোড অনুসারে, যে গুনতি বলে, যে গুনতি, যেটা সকালে একটা একদম আর্লি মর্নিং যখন তাকে আনলক করা হয়, দুপুরে একবার, সন্ধ্যা একবার। সো এই 3টা কিন্তু মানে ইট টেক্স লট অফ টাইম, যে আপনি যাদেরকে কেউ কারাগারে থাকে, এবং তার বন্দীরা খুব বিরক্ত হয়, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, অথবা তাকে তো ওই সময় ফ্রিজ একদম জোন ফ্রিজ হয়ে যায়। তো ওই সময়গুলোকে আমরা এটা আমাদের RFID ট্যাগ এটাকে সহায়তা করবে। ইন্ডাস্ট্রিয়াল জেলটা আপনারা কি ধরনের আউটকাম চান, মানে এটার ইনফ্রাস্ট্রাকচারটা কি হবে? এটা আসলে দিস ইজ নট এ নিউ কনসেপ্ট, আপনাকে পরিষ্কার করে, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কারাগারটাকে সংশোধনাগার হিসাবে রূপান্তর করার কাজ করেছে, তারা কিন্তু অলরেডি এটাতে সুইচ করেছে। কারণ আপনি যদি দেখেন যে আমরা আমাদের হিসাবে আমাদের যদি অ্যাভারেজে 80,000 বন্দী থাকে, প্রায় 50,000 আমরা দেখেছি যে অ্যাভেল জনবল, যেটা হচ্ছে কর্মক্ষম জনবল কিন্তু বসে আছে। তার মধ্যে আমাদের 25,000 মতো আছে কনভিক্টেড, বাকিরা কিন্তু আন্ডার ট্রায়াল, মানে তাদেরকে আসলে বেসিক্যালি সশ্রম কারাদণ্ড ভোগে, তারা হচ্ছে আটকে থাকবে শুধু, বাট তারা বন্দী কয়দিন না। সো তাদেরকে আসলে জেল কোড অনুসারে তাদেরকে কাজ করানোর কোনো সুযোগ নেই, তাই সে উইল জাস্ট হাউস দেম। বাট আমরা যেটা করছি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতটা যদি দেখেন যে অনেক বন্দী আছে কিন্তু 5-6 বছর 10 বছরও কিন্তু আন্ডার ট্রায়াল বসে আছে। সো এই লম্বা সময় কিন্তু তার কোনো কনভিকশনও হয়নি, সে বসে আছে। তো তাদেরকে আমরা ট্যাপিং করে যেটা চেষ্টা করছি, যে তাদেরকে আমাদের হিসাবে প্রায় 50,000 কিন্তু জনবল আছে সরকার যাদেরকে কাজে লাগাতে পারবে, এবং তারাও কিন্তু আগ্রহী। আমরা কিন্তু তাদেরকে একটা সার্ভে করেছি, এবং তারা দেখেছি যে তারা বসে থাকতে চায় না। তারা আসলে বসে থাকা তো একটা কঠিন কাজ, আর কতক্ষণ। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বসে থাকলে তাদের মাথায় কিন্তু দুষ্ট বুদ্ধি সারাক্ষণ চলতে থাকে, এবং তারা কি করবে না করবে এরকম টাইপ। সো তাদেরকে আমরা যদি একটা কর্মমুখী কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু একদিকে যেমন মানে কারাগারের এনভায়রনমেন্টও ঠিক, সেফটি সিকিউরিটিটাও ঠিক থাকবে, একইভাবে তারা কিন্তু উৎপাদনমুখী হলে, আপনার যদি বন্দী যারা আছে বেশিরভাগ কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিতে অথবা পরিবারের হেড কিন্তু ওইখানে আছে। সো তার পরিবারগুলো সাফার করে,
রেদার তাদেরকে প্রতি মাসে কিন্তু কিছু টাকা তাদের নিজস্ব তার খরচ ফ্যামিলি থেকে স্পেয়ার করতে হবে। সো এটা যদি সে যদি অ্যাটলিস্ট ওই চাপটা থেকে ফ্যামিলিকে আর যদি অতিরিক্ত টাকা কামাতে পারে তাহলে যদি সেটা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে, এই কনসেপ্ট থেকে কাজটা করা। এবং আমরা এটা চেষ্টা করছি যে একটা বৃহত্তর আঙ্গিকে কাজটা করার জন্য। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওপেন জেল কনসেপ্ট আছে, লো রিস্ক প্রিজনারদেরকে কিন্তু সারা দুনিয়ায় কিন্তু এই কাজ করানো হয়, যেখানে ধরেন অনেক সময় দেখা যায় তাকে কিন্তু ইভেন ডে লিভ দেওয়া হয়, যে সে সারাদিন কাজ করবে, সন্ধ্যায় এসে থাকবে, এবং তাকে একটা নির্দিষ্ট জোন দেওয়া হয় যেখান থেকে। সো আমরা ওখানে এখনও হয়তো যেতে পারবো না, বিকজ আমাদের অনেক কিছু এখান থেকে ইমপ্রুভ করতে হবে। বাট আমরা যেটা করার চেষ্টা করছি, এরকম লো রিস্ক প্রিজনারকে দিয়ে যদি ওপেন জেল কনসেপ্টে যদি আমরা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে পারি, যেখানে তারা হচ্ছে উৎপাদনমুখী কাজ করবে, অটোমেটেড বিভিন্ন জিনিসপত্র তৈরি করবে, এটা যেমন সরকারের জিডিপিতে কন্ট্রিবিউট হবে, সরকারের ব্যয় হ্রাস হবে, একই সাথে তার ফ্যামিলিগুলো কিন্তু সাপোর্ট পাবে। তো আমরা এই কনসেপ্টটা নিয়ে কাজ করছি। সরকারের কাছে একটা জোন চেয়েছে, একটা জায়গা চেয়েছে, যেখানে আসলে বেসিক্যালি একটা কারাগার হবে, যেটা হচ্ছে লাইটলি হেল্ড, মানে সেফটি, সে বেরোতে পারবেন, বাট ভিতরে এনভায়রনমেন্টটা থাকবে ডরমেটরি কনসেপ্ট, সে কাজ করে ডরমেটরিতে থাকবে, এনভায়রনমেন্টটা ফ্রি, সে তার ফ্যামিলির সাথে কথা বলতে পারবে প্রতিদিনই, না হলে অল্টারনেটিভ ডেতে তার ফ্যামিলি ভিজিট করতে পারবে তাকে, এরকম টাইপের একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এবং আমরা ইন্ডাস্ট্রিগুলো করতে চাই, এটা হচ্ছে আমরা বেসরকারি উদ্যোগ, মানে জয়েন্ট, বিকজ সরকারি উদ্যোগ অনেক সময় দেখা যায় এফিসিয়েন্সি পাওয়া যায় না। সো এক্ষেত্রে আমরা বাইরের আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এই জিনিসগুলো করতে পারলে তখন হয়তো বা উৎপাদন মুখিতাও বাড়বে, এবং কারাগারের এনভায়রনমেন্ট যেমন নিশ্চিত হবে, এবং এই যে একটা বিপুল সংখ্যক বন্দী যারা বসে আছেন অথবা কিছু না করে বসে আছে, আইডল বসে আছেন, তাদেরকেও কিন্তু কর্মমুখী করা যাবে, এক্ষেত্রে তারা কিন্তু তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। আমরা ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক মানে সিনেমায় দেখা যায়, অনেক নিউজেও পড়ি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক জেলে মানে ধরেন স্বাভাবিকভাবে বাংলাদেশের একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের চেয়েও ওই জেলের জীবন মান অনেক উন্নত। আমি যেটা একটু শেষ করব, আমাদের আলোচনা অনেক লম্বা আলোচনা করতাম। জেল তো সাধারণত অবশ্যই শাস্তি দেওয়ার জায়গা, কিন্তু জেলের যে কনসেপ্ট, আপনাদের যে স্লোগান রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই আলোর পথ দেখানোতে বাংলাদেশ জেল কতটুকু এগোলো? এইখান থেকে বেরিয়ে একটা মানুষ কি স্বাভাবিক জীবনে আসার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারছে, সেই জায়গায় আমরা কত দূরে গেলাম? আপনি যদি দেখেন যে আমরা কিন্তু আমাদের বাংলাদেশ জেল অপারেট করছে, যদি মানে আমি যদি বিধি আইন যদি বলি, এটা ডেট ব্যাক কিন্তু 135 বছর 50 বছরের পুরনো। 1864 সালে কলোনিয়াল আমলের আইন, আমার 1900 সালের প্রিজনার্স অ্যাক্ট ও 1894 সালের প্রিজনস অ্যাক্ট, আপনি যদি দেখেন এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা দিয়ে আমরা কাজ করছি। সো এই ক্ষেত্রে আপনি যেটা বলেন আমাদের মটো, যেটা মানে এটা কিন্তু মডার্ন মটো, যে আমাকে সংশোধনাগার হিসাবে মানে বন্দীকে ঢুকে সংশোধন সে বেরিয়ে যাবে। সো এটা যদি সাপোর্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন না থাকে, আসলে আপনি ছোট ছোট ইনিশিয়েটিভ নিতে পারবেন, ব্যক্তিগত উদ্যোগ নিতে পারবেন, কারো হতে পারে, বাট হোলিস্টিক ওয়েতে কিন্তু এটা করা সম্ভব না। যে কারণে আমরা ওই জায়গায় কিন্তু কাজ করার চেষ্টা করছি। আমরা আমাদের অ্যাক্টটাকে পরিবর্তন করার জন্য অলরেডি এটা কারেকশন সার্ভিস অ্যাক্ট, যেটা আমাদের অর্গানাইজেশন নামটাকে কিন্তু পরিবর্তন একটা প্রস্তাব আছে, এটা কাস্টোডিয়াল কারেকশন সার্ভিস অ্যাক্ট, অথবা সরকার যেটা কয়েকটা প্রস্তাব আমরা দিয়েছি, তার মধ্যে একটা আছে কাস্টোডিয়ান কারেকশন সার্ভিস অ্যাক্ট। সো ওইটা যদি পরিবর্তন হয়, তখন কিন্তু আপনি প্রথমে নামে কিন্তু বক্সটা পরিবর্তন করলেন যে দিস ইজ সংশোধনাগার, এরপর বাকি যেটা বক্সের ভিতরে লাগবে হচ্ছে আপনার আইন এবং বিধি। এটার জন্য আমরা যেমন ড্রাফটটা জমা দিয়েছি, কারেকশন সার্ভিস অ্যাক্ট 2026 ড্রাফট আমরা অলরেডি আমাদের মিনিস্ট্রিতে জমা দিয়েছি টু ফাইনালাইজ এবং অ্যাপ্রুভালের জন্য, তার ভেটিং পর্যায়ে আছে। ওইটা হলে যেমন আমার বক্সটা পরিবর্তন হলো, ভিতরের জিনিসগুলো পরিবর্তন, তখন হয়তোবা আমরা বিশ্বাস করি যে আমরা হয়তোবা যে আপনি যেটা বলেন রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই পথে আসতে পারবো। কারণ আমাদের অনেকগুলো নিয়মকানুন আছে, যেটা হচ্ছে আমি যেটা একটু আগে বলছিলাম, যে আপনার বন্দীদের বাইরে মানে পেরোল প্রভিশনস, যেগুলো এতগুলো বন্দীকে এক জায়গায় আটকা রাখার দরকার নেই। লো রিস্ক প্রিজনার, যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর না, অথবা হার্মফুল হবে না, অথবা যে ভিকটিম অথবা তাকে থ্রেট ক্রিয়েট করবে না, এরকম টাইপের লোকগুলোকে কিন্তু আপনি ধরেন সরকারি বিভিন্ন কাজে বাইরেও ব্যবহার করা যায়। আইনের আওতায় থাকলেও, তার মনিটরিং থাকলেও, তার কন্ট্রোল থাকলো, তার জোন কন্ট্রোল থাকলো, তাকে এই জায়গা থেকে বাইরে যাইতে দেওয়া হবে না, অথবা সেই কাজ ছাড়া করতে পারবে না। মানে একটা হিউম্যান রিসোর্সকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করার ওয়ে থাকবে। সো এইগুলো কিন্তু সবই আমরা কিন্তু আপনার ইনক্লুডিং কারেক্টার সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা, সো ওগুলোকে কিন্তু আমরা এটাকে বলেছি যে এটাকে এখানে রাখার জন্য। থার্ড যেটা হচ্ছে যে আমাদের একই পাশাপাশি আপনি যদি এই কাজটা সঠিকভাবে করতে চান, তাহলে একটা অর্গানাইজেশনকে যে গড়ে তোলার যে কাজটা, এখানে কিন্তু একটা আমাদের দুর্বলতা আছে।
আমি বলবো বাংলাদেশ জেলের ক্ষেত্রে অনেক বাংলাদেশের সমসাময়িক যে অন্যান্য অর্গানাইজেশন আছে তার তুলনায় কিন্তু যেহেতু আমাদের আইনগুলো পিছনে প্রভিশনসগুলো পিছনে সরকারি বিভিন্ন সুবিধা দিয়ে এবং নিয়মকানুনের মধ্যে কিন্তু পিছিয়ে আছে। আমি যদি আপনাকে উদাহরণ দিই যে আমাদের ডেপুটি জেলার যারা আছেন তারা অনেক একটা পিছিয়ে জায়গায় একটা জায়গা থেকে বিসিএস থেকে আসেন, বাট অনেক 11তম গ্রেডে এসে কিন্তু উনি কিন্তু যে এসে দেখেন যে মানে এখানকার ওনার যে কন্টেম্পোরারি আছেন, কেউ 9 গ্রেড কেউ 10 গ্রেডে আসছেন, তখন কিন্তু ওনারা কিন্তু এসে আর এখানে যারা মেধাবী অথবা একটু ভালো ডিমোরালাইজড হন, তারা আলটিমেটলি থাকতে চান না এবং আলটিমেটলি কিছুদিন পরে তারা কিপ সুইচিং। একইভাবে অন্যান্য জায়গায়ও কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আছে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনি যে ম্যান পাওয়ার দেন, কোয়ালিফাইড লোক না, মেধাসম্পন্ন লোক না দেন এবং তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না। সেম আমার কারারক্ষীদের ক্ষেত্রেও আপনি 13তম গ্রেডে 17তম গ্রেডে ঢুকে ওরা এই 25-40 বছর চাকরি করে মানে আপনার 3য় শ্রেণীতে ঢুকে 3য় শ্রেণীর কর্মচারী হিসাবেই কিন্তু তারা রিটায়ার করে। মানে 40 বছর অথবা 35 বছর চাকরি করে কিন্তু একটা গ্রেডেরও চেঞ্জ হয় না। তো এইটা এদিকে হয়তো যদি আমি মনে করি যে প্রভিশনসগুলোর দিকে সরকার যদি সুবিধা দিয়ে নজর দেন তাহলে বেটার ম্যাটেরিয়াল আসবে, আর বেটার ম্যাটেরিয়াল আসলে ইউ ক্যান অলওয়েজ এক্সপেক্ট বেটার আউটপুট সার্টেনলি। আমরাও সেই প্রত্যাশা করি বাংলাদেশের কারাগার তার স্লোগানের মতোই কাজ করতে পারুক, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনি যে পরিকল্পনাগুলো করেছেন আমরাও প্রত্যাশা করবো সরকার নিশ্চয়ই সেগুলোতে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশের কারাগার কোন অবস্থায় আছে এবং সামনের দিকে বাংলাদেশের কারাগারগুলো শুধুমাত্র একটি শাস্তি দেওয়ার জায়গা না, একটি সংশোধনাগার হয়ে উঠবে এর স্লোগানের মতোই, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, সেই দিকে যাবে বাংলাদেশের কারাগার। আমরা নানান বিষয়ে কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের সাথে, এই মুহূর্তে আইজি প্রিজেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।